প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমরা পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 15 ক্রোমাটোগ্রাফি সম্পর্কিত। আমাদের এই টপিকটি মোটামুটি হচ্ছে আগের যে টপিকগুলো আমরা শেষ করেছিলাম তাদের থেকে একটা ভিন্ন টপিক। শুরু করা যাক আমাদের এই ক্রোমাটোগ্রাফি জিনিসটি কি। মনে করা হচ্ছে এখানে আমাদের তিনটা দ্রব আছে, এ, বি এবং হচ্ছে কত বলতো সি। এই তিনটা দ্রব মিলে আমরা যদি একটা মিশ্রণ তৈরি করি, সেটা যদি ধরো, তাহলে মিশ্রণটা কি হবে? এ প্লাস বি প্লাস আমাদের ধরো কত বলতো সি। এই তিনটা দ্রব মিলে আমরা হচ্ছে একটা মিশ্রণ তৈরি করলাম। এখন আমি তোমাদেরকে বলি যে এই মিশ্রণ থেকে আমরা উপাদানগুলোকে পৃথক করব। আমার হচ্ছে মিশ্রণ থেকে উপাদানগুলো এ, বি এবং সি, এই যে উপাদানগুলো আমরা পৃথক করার যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেটি হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি। এটা একটা বাস্তব যদি উদাহরণ আমরা বলি, ধরো আমাদের তোমাকে বলি যে আমাদের একটা মেডিসিন, সেখানে যে উপাদানগুলো আছে তাদের কার্যকারিতা বা হচ্ছে গুণাবলী সম্পর্কে তুমি বিশ্লেষণ করো। তখন আমাকে কি করতে হবে? যে ওষুধের যে মিশ্রণটি আমাদের আছে, সেখান থেকে আমরা তার মিশ্রণ থেকে প্রত্যেকটা উপাদানটাকে আমরা পৃথক করব এবং পৃথক করার মাধ্যমে উপাদানগুলোর কার্যকারিতা বা গুণাবলী সম্পর্কে আমরা অবহিত হব। এই যে মিশ্রণ থেকে উপাদানগুলো যাকে আমরা পৃথক করছি, এটি হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি। এখন এই ক্রোমাটোগ্রাফি আমাদের ব্যাখ্যা করতে হলে আমাদেরকে দুটা জিনিস জানতে হবে। একটাকে বলা হয় স্থির মাধ্যম এবং আরেকটি হচ্ছে আমাদের সচল মাধ্যম। তো স্থির মাধ্যম কি, সচল মাধ্যম কি, সেটি বোঝার জন্য আমরা একটা উদাহরণে আসি। ধরো হচ্ছে এটা একটা আমাদের রাস্তা, এটি আমাদেরকে কি আছে বলতো? রাস্তা। এখানে দুটি পথচারী আছে, রাস্তার মধ্যে দুজন পথচারী আমাদের দাঁড়ানো আছে। আমরা একটা পথচারীকে ধরলাম এ, একটা পথচারী ধরলাম কত বলতো বি। এরা হচ্ছে কি পথচারী। আচ্ছা, এখন তারা দুজন একসাথে আছে। এখন এই যে পথচারী একটা একসাথে আছে, তাদের দুজনকে আমরা একটা মিশ্রণ কল্পনা করি, যেটাকে ইংলিশে বলা হয় স্যাম্পল। হ্যাঁ, একটা স্যাম্পলে দুজন আছে, দুজন পথচারী আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই পথচারী দুজনকে আমরা পৃথক। আচ্ছা, তারা যে রাস্তায় দাঁড়ায় আছে, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের স্থির মাধ্যম। স্থির মাধ্যম, যেটাকে ইংলিশে বলা হয় স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজ, স্থির মাধ্যমে ইংলিশটা আমরা মনে রাখবো স্টেশনারি ফেজ। এখন এই দুজনকে পৃথক করার জন্য আমরা হচ্ছে একটা গাড়ি ব্যবহার করব। ঠিক আছে, আমরা একটা গাড়ি ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের একটা কি বলতো গাড়ি। এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সচল মাধ্যম। সচল মাধ্যম, যেটাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে মোবাইল ফেস। মোবাইল ফেস। তাহলে আমরা কি করলাম? আমাদের একটা মিশ্রণ নিলাম স্যাম্পল এ এবং বি, এবং আমরা একটা হচ্ছে স্টেশনারি পেজ নিলাম যেটা হচ্ছে রাস্তা, এবং হচ্ছে আমরা একটা মোবাইল পেজ নিলাম সেটা হচ্ছে আমাদের কি বলতো গাড়ি। এখন আমাদের যে পথচারী যে দুজন আছে আমাদের, তাদেরকে আমরা হচ্ছে গাড়ির মধ্যে রেখে গাড়িটাকে যদি আমরা রাস্তার মধ্য দিয়ে বা রাস্তার সংস্পর্শের মধ্য দিয়ে ড্রাইভ করি বা হচ্ছে চলমান করি, করার পর আমরা একটা সময় কি করতে পারি? ধরো এই একজন ব্যক্তিকে আমরা কুমিল্লায়, একজন ব্যক্তিকে আমরা ঢাকা কি করলাম বলতো নামিয়ে দিলাম। তাহলে এই যে দুজন পথচারী ছিল, তারা কিন্তু এখন দুই জায়গায় গিয়ে আলাদা হয়ে গেছে। এই যে প্রক্রিয়াটা ছিল, এটাই হচ্ছে আমাদের এক ধরনের কি বলতো ক্রোমাটোগ্রাফি। আমরা আবার একটু বলি, আমাদের এ বি নামক একটা মিশ্রণ, যেটাকে আমরা পথচারী কল্পনা করেছিলাম, তারা কোথায় ছিল? একটা স্থির মাধ্যম, রাস্তায় দাঁড়ানো ছিল। এখন আমরা কি করলাম? একটা গাড়ি নিলাম, যেটাকে আমরা সচল মাধ্যম বললাম। এই পথচারী দুজনকে গাড়িতে উঠিয়ে আমাদের গাড়িটাকে কি করলাম? রাস্তার মধ্যে ড্রাইভিং করার মাধ্যমে দুজন ব্যক্তিকে দুটো স্থানে আমরা নামিয়ে দিলাম। এই যে তারা পৃথক হয়ে গেল, এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে আমাদের কি বলতো ক্রোমাটোগ্রাফি। তাহলে আমরা এবার আসছি আমাদের এই ক্রোমাটোগ্রাফির যে সংজ্ঞা, সেখানে আমরা একটা যদি আসি আমাদের
আচ্ছা, তাহলে ক্রোমাটোগ্রাফিটা কি দেখো তো, যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে বিশেষ জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের মিশ্রণ, অর্থাৎ আমরা যে ক্রোমাটোগ্রাফির মাধ্যমে উপাদানগুলোকে পৃথক করি বা যে মিশ্রণটা আমরা নিব সেটা নর্মালি হচ্ছে আমাদের জৈব যৌগের রঙিন জৈব যৌগের মিশ্রণ থাকে। আচ্ছা, এটা হচ্ছে কোন একটি মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে অপরটি একটি সচল মাধ্যমকে উক্ত স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে। কি ছিল আমাদের, একটা স্থির মাধ্যম ছিল যেমন যে রাস্তা ছিল, এবং একটা সচল মাধ্যম ছিল আমাদের কি বলতো, ধরো গাড়ি। আমরা কি করলাম, ওই গাড়িটাকে রাস্তার সংস্পর্শে কি করলাম বলতো, ড্রাইভিং করলাম বা চলমান করলাম। তাহলে বলছে যে আমাদের মিশ্রণটিকে একটি স্থির মাধ্যমে রেখে অপর একটি সচল মাধ্যমকে উক্ত স্থির মাধ্যমের সংস্পর্শে যদি আমরা প্রবাহিত করি, এবং প্রবাহিত করার মাধ্যমে মিশ্রণের উপাদানগুলোকে তাদের অধিশোষণ মাত্রা অথবা বন্টন সহগের উপর ভিত্তি করে, এখানে দুটো শব্দ বলছে, একটা হচ্ছে আমাদের অধিশোষণ মাত্রা এবং আরেকটি হচ্ছে আমাদের কি বলতো বন্টন সহগের উপর ভিত্তি করে। এই দুটো শব্দ আমরা একটু পরে শিখবো। এই অধিশোষণ মাত্রা বা বন্টন সহগের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে যে পৃথক করা হয়, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের কি বলতো ক্রোমাটোগ্রাফি। তাহলে কি হলো, আমাদের একটা বিশ্লেষণমূলক পদ্ধতিতে একাধিক জৈব যৌগের মিশ্রণকে আমাদের কি করবো, একটা স্থির মাধ্যমে রেখে তার মধ্যে দিয়ে সচল মাধ্যমকে প্রবাহিত করে আমাদের অধিশোষণ মাত্রা অথবা বন্টন সহগের উপর ভিত্তি করে উপাদানগুলোকে বিভিন্ন স্তরে পৃথক করার যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি। এখন যে দুটি শব্দ আমরা পাইলাম, অধিশোষণ মাত্রা বা হচ্ছে বন্টন সহগ, এই জিনিসগুলো আসলে আমাদের কি সেটা আমরা একটু আবার দেখবো। আমরা দুটো শব্দ পেয়েছি, একটাকে বললাম হচ্ছে কি বলতো অধিশোষণ মাত্রা এবং একটি হচ্ছে আমাদের বন্টন সহগ। দুটো জিনিস আমরা একটু ক্লিয়ার করি। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অধিশোষণ। আচ্ছা, এই অধিশোষণটা কি দেখো তো, ধরো হচ্ছে আমাদের একটা মেঝেতে বা ফ্লোরে পানি পড়ছে। এখন আমরা কি করতে পারি, এই মেঝে থেকে যদি পানিটাকে পৃথক করতে যাই, আমরা কি করি, বিভিন্ন ধরনের ফোম বা হচ্ছে ন্যাকড়া বা কাপড় ইউজ করতে পারি। এখন ধর একটা ফোমকে ওই পানির মধ্যে যখন আমরা রাখবো, ফোমটা কি করে, হয়তো পানিটাকে শোষণ করে নেয়। নেওয়ার পর ওই ফোমটাও তুলে আমরা যদি পানি স্পঞ্জ করি অথবা চাপ প্রয়োগ করি, তাহলে কি হতো, এই ফোম থেকে পানিটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে। আমার গণনাটা কি করলো, যে আমি ফোমটা রাখলাম, ফোমটা পানিটাকে শোষণ করলো, কিন্তু তার সাথে কোনো ধরনের বন্ডিং ক্রিয়েট করে নাই, বরং তাকে যখন আমরা চাপ প্রয়োগ করলাম সে সম্পূর্ণভাবে আমাদের ফোম থেকে আলাদা হয়ে গেল। এই যে পানিটাকে সে সাময়িক সময়ের জন্য আটকে রাখলো, সেই গণনাকে আমরা বলবো হচ্ছে অধিশোষণ। আচ্ছা, এরপর আমরা শিখবো সেটা হচ্ছে বন্টন। বন্টন বা হচ্ছে বিভাজন। এই বন্টনটা কি দেখো তো, এই বন্টনটা বোঝার জন্য আমাকে দুটা দ্রাবক কল্পনা করতে হবে। আমি দুটা দ্রাবক নিলাম, একটা হচ্ছে দ্রাবক নাম্বার 1, আর একটা আমরা দ্রাবক নিলাম দ্রাবক নাম্বার হচ্ছে আমাদের 2। আচ্ছা, এখন এখানে আমরা একটা দ্রব রাখলাম। তো এই দ্রবটাকে যদি আমি দ্রাবক 1-এ রাখি, রাখার পর আমরা যদি সেটাকে দ্রাবক 2-এর মধ্যে প্রবাহিত করে দিই বা তার মধ্যে দিয়ে চালিয়ে দিই, তখন তারা যে ধরনের বিহেভ বা আচরণ করবে সেটাই হচ্ছে বন্টন। অথবা এই দ্রবটাকে যদি আমি দ্রাবক 2-তে রাখি, রাখার পর দ্রাবক 1-এর মধ্যে যদি আমি প্রবাহিত করি বা চালনা করি, তখন যে বিহেভটা আচরণটা করবে সেটাকে আমরা বলতে পারি কি বলতো বন্টন। আচ্ছা, আরেকটু সহজ করে বোঝার জন্য আমরা যদি দুটা দ্রাবক নিব, দ্রাবক 1 এবং দ্রাবক 2, তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের ফোলার দ্রাবক, একটা ফোলার দ্রাবক হবে, এবং আরেকটি হচ্ছে আমাদের নন ফোলার দ্রাবক হবে। একটা ফোলার থাকবে, একটা হচ্ছে আমাদের নন ফোলার। এখন এই যে দ্রবটা আছে, এই দ্রবটা আবার ফোলার যৌগ হইতে পারে, আবার হচ্ছে নন ফোলার যৌগ হইতে পারে। ধর আমি ধরে নিলাম যে আমাদের এই দ্রবটা হচ্ছে আমাদের একটা ফোলার যৌগ, ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবা যে ফোলার যৌগগুলা ফোলার দ্রাবকে অধিক পরিমাণ দ্রবীভূত হয়, সে কিন্তু নন ফোলার সাথে তার দ্রবণীয়তা হয় না। একই রকম ভাবে কোন একটি নন ফোলার যৌগ নন ফোলার দ্রাবকে অধিক পরিমাণে দ্রবীভূত হয়, ঠিক নন ফোলার যৌগটা ফোলার দ্রাবকে আমাদের দ্রবীভূত হইতে চাইবে না। তার মানে হচ্ছে এই ফোলার যৌগটাকে যদি আমরা দ্রাবক 1 অর্থাৎ ফোলার দ্রাবকে দ্রবীভূত করি
দ্রবীভূত করার পর আমরা যদি সেটাকে দ্রাবক টুর মধ্যে চালিয়ে দেওয়া হয়, সে কিন্তু তার সাথে থাকতে চাইবে না বা আটকে থাকার চাইবে না, যেহেতু তার সাথে কোনো ধরনের বন্ডিং হবে না। আমি আবার একটা কথাটা বলছি, একটা পোলাদ যৌগকে আমরা পোলাদ দ্রাবকে যখন রাখবো, তখন তার সাথে একটা ভালো ধরনের বন্ডিং হবে বা আকর্ষণ হবে। সেই দ্রাবকটাকে যদি আমরা দ্রাবক টু মানে একটা নন পোলার দ্রাবককে যদি দ্রবীভূত করি, সে কিন্তু তার সাথে থাকতে চাইবে না। অনুরূপ ভাবে আমরা যদি একটা নন পোলার যৌগ নিই, মানে আমাদের দ্রবটা যদি একটা নন পোলার যৌগ হয়, নন পোলার যদি যৌগ আমরা নিই, এবার এই নন পোলার যৌগটাকে যদি আমরা দ্রাবক অর্থাৎ নন পোলার দ্রাবককে যদি দ্রবীভূত করা হয়, সে কিন্তু তার সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করবে বা আকর্ষিত হবে। এবার সেই দ্রাবক টুটাকে যদি আমরা পোলার দ্রাবক দ্রাবক ওয়ানে যদি কি করি বলতো, প্রবাহিত পরিমাণ চালনা করি, সে কিন্তু তার সাথে থাকতে চাইবে না। এই যে ঘটনাটা, সেটাই হচ্ছে আমাদের কি বলতো, বন্টন। তাহলে একটু খেয়াল করো, আমরা দুটো শব্দ বলছি, ফোলার যৌগ ফোলার দ্রাবকে অধিক পরিমাণে দ্রবীভূত হবে, কিন্তু সে নন ফোলার দ্রাবকে কিন্তু দ্রবীভূত হবে না বা তার সাথে যুক্ত হতে চাইবে না। একই রকম ভাবে আমরা বলছি নন ফোলার যৌগ নন ফোলার দ্রাবকে অধিক পরিমাণে দ্রবীভূত হবে, কিন্তু সেটা আবার ফোলার দ্রাবকে দ্রবীভূত বা আকর্ষিত হতে চাইবে না। আমরা যদি একটা ফোলার যৌগকে ফোলার দ্রাবকে রাখার পর তাকে আবার নন ফোলার দ্রাবকে যদি প্রবাহিত করা হয়, তখন কিন্তু সে তার সাথে যুক্ত হতে চাইবে না। একই রকম ভাবে কোন একটি নন ফোলার যৌগটাকে নন ফোলার দ্রাবকে রাখার পর তাকে যদি আমরা একটা ফোলার দ্রাবকের মধ্যে দিয়ে প্রবাহিত করি, সে কিন্তু তার সাথে যুক্ত হতে চাইবে না। এই যে ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বন্টন বা হচ্ছে আমাদের বিভাজন। তো আমরা এবার চলে আসবো আমাদের যে ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্য, অর্থাৎ আমি এখন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি সেগুলো আমাদের এখানে আছে। আমরা একটু বলি, ক্রোমাটোগ্রাফিতে আমাদের দুটি সাম্যাবস্থা লাগবে। একটাকে আমরা বলবো হচ্ছে স্থির সাম্যাবস্থা বা স্থির মাধ্যম, যেটাকে ইংলিশে বলা হচ্ছে স্টেশনারি ফেজ, এবং আরো একটি মাধ্যম থাকবে যেটাকে আমরা সচল মাধ্যম বা চলনশীল মাধ্যম বলবো, যেটাকে ইংলিশে বলা হচ্ছে আমাদের মোবাইল ফেজ। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন কথা হচ্ছে এই স্থির মাধ্যমগুলা বা হচ্ছে আমাদের সচল মাধ্যমগুলা তরল, গ্যাসীয় বা হচ্ছে কি বলতো কঠিন, এভাবে থাকতে পারে। তার মধ্যে আমরা বলতে পারি যে তরল বা গ্যাসীয় গুলো হচ্ছে আমাদের চলনশীল সাম্যাবস্থা হিসাবে কাজ করবে, এবং কঠিন বা হচ্ছে আমাদের তরল, সেটা হচ্ছে আমাদের স্থির মাধ্যমে কি করতে পারে বলতো, কাজ করতে পারে। সরি, আমাদের শুধু কঠিন পদার্থগুলো আমাদের হচ্ছে কি করবে, স্থির মাধ্যমে কি করবে, কাজ করবে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে দেখবো আমাদের এমসিকিউর জন্য আসে যে স্থির মাধ্যম রূপে কারা কাজ করতে পারে বা সচল মাধ্যম রূপে কারা কাজ করতে পারে। তো দেখি আমরা হচ্ছে এই স্থির মাধ্যমে আমাদের কঠিন পদার্থগুলো অধিশোষক রূপে আমাদের অ্যালুমিনা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, যেটি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট বা হচ্ছে সিলিকা জেল, এটাও খুব বেশি ব্যবহার করা হয়। এবং স্টার্চ গুঁড়া, এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আমাদের হচ্ছে স্থির মাধ্যমে ব্যবহৃত হয়। এখান থেকে হচ্ছে আমাদের একটা এমসিকিউতে আসে যে আমাদের যে কোন একটি উপাদান স্থির মাধ্যমের অধিশোষক দ্বারা কতটা অধিশোষিত হবে তা নির্ভর করবে উপাদানের গঠন এবং প্রকৃতির উপর, যেটা অনেকটা নির্ভর করে আমাদের কোন একটি রঙিন মিশ্রণের যে উপাদান যত বেশি পোলার হবে। অর্থাৎ ক্রোমাটোগ্রাফি করার জন্য যে আমরা যোগাযোগের যে রঙিন মিশ্রণটা নিব, তাদের মধ্যকার যিনি যত বেশি পোলার হবে, সেটি তত বেশি অধিশোষিত হবে বা অধিশোষক রূপে কাজ করবে। আমাদের এখানে একটা ক্রম আছে, যেমন যৌগ যৌগ বা জৈব মূলকের মধ্যে, যেমন এটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যামিন, অ্যালকোহল এবং কি বলতো আমাদের হচ্ছে অ্যাসিড। এই যে উপাদানগুলো আছে, তাদের মধ্যে যে যত বেশি ফোলার হবে, সে তত বেশি আমাদের কি বলতো অধিশোষক দ্বারা অধিশোষিত হবে। তাহলে আমরা এখান থেকে ক্রমটি থেকে দেখতে পাই যে সবচেয়ে বেশি আমাদের ফোলার হচ্ছে কি বলতো অ্যাসিড মূলক, তারপর হচ্ছে আমাদের অ্যালকোহল মূলক, এরপর হচ্ছে অ্যামিন মূলক, এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে আমাদের কি অ্যালডিহাইড মূলক। তেমন হচ্ছে যার পোলারিটির ক্ষমতা বা পোলার ক্ষমতা কি বলতো বেশি, সে আমাদের অধিশোষক দ্বারা অধিক পরিমাণ শোষিত হবে। অধিশোষণটাকে আমরা বলছিলাম যেমন একটি আমাদের যে কাপড় বা ফোম, যেমন পানিকে কি করে নেয় বলতো, শোষণ করে নেয়। এই যে শোষণ করার যে ক্ষমতাটা, সেটা বলছে যুগযুগের যে উপাদানগুলো আছে বা রঙিন যে মিশ্রণটা আছে, সেইখানে যে উপাদানটি যত বেশি ফোলার হবে, সে অতিশোষক দ্বারা তত বেশি আমাদের কি হবে, শোষিত হবে। এবং সেটা একটা ক্রম আছে,
সবচেয়ে বেশি অধিশোষণ হবে আমাদের অ্যাসিড মূলক, পর হচ্ছে অ্যালকোহল, পর হচ্ছে অ্যামিন এবং লাস্ট হচ্ছে আমাদের কি অ্যালডিহাইড। এটা আমাদের এমসিকিউর জন্য থাকে। আর সচল মাধ্যম রূপে আমরা কি ব্যবহার করতে পারি? সচল মাধ্যমের মিশ্রণ উপাদানগুলো তাদের দ্রবণীয়তা বা বন্টন সহগের উপর ভিত্তি করে উপাদানগুলোকে বিভিন্ন স্তরে কি করে বলতো বিভক্ত হয়ে যায়। তার মানে হচ্ছে মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করার জন্য আমাকে কিন্তু কি ব্যবহার করা হবে? সচল মাধ্যম ব্যবহার করা হবে। আমরা যে একটু দেখাই তোমাদেরকে, যে আমরা বলছিলাম যে প্রথমে ওই যে দুজন পথচারী আমাদের ছিল, তারা যে বিভক্ত হয়েছিল কিভাবে হয়েছিল, তাদেরকে আমরা একটা সচল মাধ্যম রূপে গাড়িতে তুলছিলাম। এই গাড়ি কি করে আমাদের সে রাস্তার মধ্যে ড্রাইভিং করে বা চলমানের মাধ্যমে দুজন ব্যক্তিকে দুটি স্থানে কি করছে বলতো পৃথক করে ফেলছে। তাহলে সচল যে মাধ্যমটা থাকবে তার কাজ হচ্ছে তাদের উপাদান এবং হচ্ছে কি বলতো আমাদের হচ্ছে বন্টন সহগের উপর ভিত্তি করে মিশ্রণ থেকে উপাদানগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটা চলে আসবো আমাদের এই ক্রোমাটোগ্রাফির আমাদের শ্রেণী বিভাগ আছে। একটু আমরা একটা এমসিকিউর জন্য জানবো যে আমাদের এই ক্রোমাটোগ্রাফি যে শ্রেণী বিভাগ সেটা ডিফাইন করবে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে আমাদের বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। অর্থাৎ অধিশোষণের উপর নির্ভর করে আমাদের দুই ধরনের ক্রোমাটোগ্রাফি হয়। একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, আরেকটাকে বলা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, যেটাকে ইংলিশে বলা হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আর বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি ভিত্তি করে আমাদের ক্রোমাটোগ্রাফি আবার দুই রকম। একটিকে বলা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি এবং পরটা হচ্ছে আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি। এখান থেকে যেটা আমাদের বেশি জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই ক্রোমাটোগ্রাফি গুলোর জন্য স্থির মাধ্যমটা কেমন থাকে এবং সচল মাধ্যমটা আমাদের কেমন থাকে। আমরা যদি দেখতে পাই আমাদের অধিশোষণ যে ক্রোমাটোগ্রাফি যে দুজন আমাদের আছে, অর্থাৎ কলাম এবং পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, তাদের স্থির মাধ্যম দুটি হচ্ছে আমাদের কঠিন রূপে কাজ করবে এবং সচল মাধ্যমটাও দুজনেই তরল মাধ্যম হিসেবে কি করবে বলতো কাজ করবে। তাহলে অধিশোষণ ক্রোমাটোগ্রাফিতে স্থির মাধ্যমগুলো কঠিন থাকে এবং সচল মাধ্যমটা হচ্ছে আমাদের তরল থাকবে। কিন্তু আমরা যদি বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফির দিকে দেখি, তখন উভয়ের স্থির মাধ্যম তরল হলেও আমাদের পেপার ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম থাকবে তরল, কিন্তু গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে সচল মাধ্যমটা থাকবে হচ্ছে আমাদের গ্যাস। তাহলে বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে স্থির মাধ্যম তরল রূপে কাজ করবে, আর সচল মাধ্যমে আমাদের হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফিতে থাকবে তরল, কিন্তু গ্যাস ক্রোমাটোগ্রাফি থাকবে হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে। এবার আমরা চলে আসবো আমাদের এই ধারাবাহিক ভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি আমরা হচ্ছে দেখবো কিভাবে কাজটা করে। প্রথম আমরা চলে আসবো হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি দিয়ে। তো আমাদের এই টপিকটা আমরা হচ্ছে এই কলাম ক্রোমাটোগ্রাফি যদি আমরা বুঝতে পারি বা প্রক্রিয়াটা যদি আমরা বুঝতে পারি, মোটামুটি আমরা হচ্ছে বাকি উপাদানগুলো বা বাকি যে ক্রোমাটোগ্রাফি গুলো আছে সেটা আমাদের ভালোভাবে আমাদের আয়ত্ত চলে আসবে। তো এটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে যে কলাম ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমাদের স্থির মাধ্যমে বা স্থির সাম্যাবস্থায় কলাম রূপে সূক্ষ্ম কণার ছকের গুঁড়া বা অ্যালুমিনা ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে আমাদের জানি ক্রোমাটোগ্রাফি করার ক্ষেত্রে আমাদের দুটা মাধ্যম ব্যবহার করা হবে, সচল মাধ্যম এবং হচ্ছে আমাদের স্থির মাধ্যম। তো স্থির মাধ্যম হিসাবে আমাদের এখানে ব্যবহার করা হবে কঠিন অ্যালুমিনা, এবং হচ্ছে আমাদের সচল মাধ্যম রূপে আমাদের ব্যবহার করা হবে অ্যালকোহল, প্যান্টেন বা ইথার, এরকম আমাদের একটা উপাদান আমাদের ব্যবহার করা হবে। আমরা একটা চিত্রের মাধ্যমে হচ্ছে এই যে জিনিসটা ক্রোমাটোগ্রাফির যে ব্যাপারটা সেটা একটু ভালোভাবে দেখবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অনেকগুলো বুলেট আছে। এই বুলেট গুলাকে আমরা কলাম কল্পনা করতে পারি। এই বুলেটে প্রথমে দেখো তো হচ্ছে আমাদের এখানে নীল কালার যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে স্টেশনারি বেস, যেটাকে আমরা বাংলা বলছিলাম স্থির মাধ্যম। তো এখানে স্থির মাধ্যম রূপে আমরা কাদেরকে ব্যবহার করছিলাম? অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে স্টেশনারি বেস বা হচ্ছে স্থির মাধ্যম। তারপর দেখো তো হচ্ছে আমাদের এখানে একটা সবুজ কালার একটা অংশ দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের স্যাম্পল। অর্থাৎ আমাদের এখানে একটা রঙিন বর্ণের একটা স্যাম্পল নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন উপাদান আমাদের মিশ্রিত করা আছে। তারপর আমরা যদি দেখি আমাদের এখানে একটা মোবাইল ফেস সংযোগ করা হবে, যে আমাদের গোলাপি কালার যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এটা ধরা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল। হ্যাঁ, এখানে আমরা অ্যালকোহল যুক্ত করেছি মোবাইল ফেস হিসাবে, অ্যালকোহল যুক্ত করেছি। ঠিক আছে। তাহলে কি করলো আমাদের প্রথম হচ্ছে আমরা একটা আমাদের হচ্ছে স্টেশনারি পেজ দিলাম অ্যালুমিনিয়াম অক্সাইড, তার মধ্যে হচ্ছে আমরা একটা স্যাম্পল বা মিশ্রণ যুক্ত করেছিলাম। সর্বশেষ তার মধ্যে দিয়ে আমাদের একটা মোবাইল পেজ
বা অ্যালকোহল আমরা কি করলাম বলতো ঢেলে দিলাম। এখন এই মোবাইল পেজটা যুক্ত করার পর আমরা যদি দেখি আমাদের যে মিশ্রণটা ছিল সেটা দুটি কালারে আমাদের অলমোস্ট বিভক্ত হয়ে গেছে। একটা ছিল আমাদের সবুজ কালার, একটা হচ্ছে আমাদের ধরো কমলা কালার, কেমন? তাহলে এরপর আমরা যদি একটু পরে দেখি যে আমাদের যে সবুজ কালার যে অংশটি আছে সেটা দেখো তো বুলেটের অগ্রভাগে চলে আসলো, আর যে কমলা কালারটা আছে সেটা একটু কি বলতো পিছনে আছে। এর কারণটা কি দেখো তো, যে আমাদের মোবাইল পেজটা যুক্ত করার সাথে সাথে সে কি করলো যে আমাদের মিশ্রণ উপাদানটাকে দুইটা অংশে অথবা দুইটা স্তরে আলাদা করে ভাগ করা শুরু করলো। এখানে যদি আমি বলি যে আমাদের যে এই যে সবুজ কালার যে উপাদানটা ছিল এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের এ, আর আমাদের যে কমলা কালার যে অংশটা আছে সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে বি। দুটো উপাদান, একটা হচ্ছে এ, একটা হচ্ছে আমাদের কত বলতো বি। এখন আমরা যদি বলি যে আমাদের এ এবং বিটা কে ছিল, একটু বলি আমাদের যে মিশ্রণটা ছিল এই মিশ্রণে কিন্তু পোলার এবং নন পোলার উভয় ধরনের আমাদের যৌগ থাকতে পারে। এখন আমরা এখান থেকে বুঝবো কিভাবে যে আমাদের এই মিশ্রণটা কি পোলার নাকি নন পোলার? একই রকম ভাবে বি যে উপাদানটা ছিল সেটা কি পোলার নাকি নন পোলার, সেটা বোঝার জন্য আমরা যদি আমরা দেখি আমাদের যে স্টেশনারি পেজটা ছিল অ্যালুমিনিয়াম অক্সাইড, তোমরা জানো এটা একটা আয়নিক যৌগ এবং আয়নিক যৌগগুলো কি হয় বলতো পোলার হয়। যেহেতু আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটা পোলার অংশ, আমরা বলতে পারি যে আমাদের এই নামক যে যৌগটা আছে এটা হচ্ছে আমাদের একটা নন পোলার যৌগ। এটা হবে আমাদের একটা কি বলতো নন পোলার যৌগ, আর বিটা হবে আমাদের পোলার যৌগ। এখন কেন এটা আমরা বুঝে নিলাম নন পোলার আর বিটা হচ্ছে আমাদের কেন পোলার? দেখো আমাদের আমরা কি বলছিলাম যে আমাদের পোলার যৌগগুলা পোলার দ্রাবকে আটকে থাকার চেষ্টা করবে বা দ্রবীভূত হওয়ার চেষ্টা করবে, আর যিনি নন পোলার সে কিন্তু পোলার দ্রাবকের সাথে থাকতে চাইবে না, তার থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। তো এখানে খেয়াল করো যে আমরা যে মোবাইল পেজটা যুক্ত করার পর যে আমাদের স্যাম্পলটা ছিল, স্যাম্পলটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাচ্ছে এবং আমরা দেখি যে এইটা বেশি পরিমাণ আমাদের দূরত্ব অতিক্রম করে ফেলছে বা বেশি পরিমাণ আমাদের চলে আসলো। যেহেতু আমরা বললাম এইটা হচ্ছে নন পোলার, কেন নন পোলার যৌগটা আমাদের পোলার দ্রাবকের সাথে থাকতে চাইবে না, নন পোলার সাথে সে কি থাকবে না, থাকতে চাইবে না, সেজন্য সে বেশি পরিমাণ কি বলতো আগে চলে আসবে। আর যেহেতু বি যৌগটাকে আমরা বললাম পোলার, সে কিন্তু আমাদের হচ্ছে কি বলতো পোলার দ্রাবকের সাথে আটকে থাকার চেষ্টা করবে। অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা একটা অধিশোষক রূপে কি করে বলতো কাজ করে। অর্থাৎ সে সাময়িক সময়ের জন্য হচ্ছে আমাদের এই পোলার যে যৌগটা ছিল তাকে আমাদের আটকে রাখার চেষ্টা করবে। এবার আমরা একটু পরে দেখি যে আমাদের সবুজ কালার যে অংশটা আছে সেটা আমাদের বুলেটের স্টপ কার্ভ দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে আগে আমাদের মিশ্রণ থেকে কে বের যাচ্ছে, নন পোলার অংশটা আমাদের আগে বেড়ে যাচ্ছে, এবং ফাইনালি আমরা যদি দেখি স্টপ কার্ভ দিয়ে আমাদের পোলার অংশটাও তার পরবর্তীতে আমাদের কি হচ্ছে বলতো বেড়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের একটা আমরা উপাদান নিলাম, উপাদানটাকে আমরা হচ্ছে কি করলাম, আমাদের হচ্ছে পৃথক করলাম। কিভাবে করলাম? প্রথম আমরা একটা হচ্ছে স্টেশনারি পেজ দিলাম অ্যালুমিনিয়াম অক্সাইড, তার মধ্যে হচ্ছে আমরা একটা স্যাম্পল বা নমুনা বা মিশ্রণ আমরা রাখলাম, এবং এর মধ্যে দিয়ে যখন আমরা মোবাইল পেজটাকে কি করলাম বলতো যুক্ত করলাম, তখন হচ্ছে আমাদের উপাদানগুলা দুটি অংশে বিভক্ত হয়ে আমাদের পৃথক হয়ে গেল। তার মধ্যে আমরা যদি দেখি আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের যেহেতু একটা ফোলার ফোলার যৌগ ছিল বা ফোলার দ্রাবক ছিল, এটার মধ্যে দিয়ে যখন আমাদের মোবাইল পেজটা যখন যুক্ত করার পর আমরা প্রথমে আমাদের হচ্ছে নন পোলার যে অংশটা ছিল সেটা আমাদের হচ্ছে বোর্ড থেকে পৃথক হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের পোলার যে অংশটা আছে সেটা হচ্ছে কি বলতো পৃথক হয়ে যাবে। এর কারণটা কি, নন পোলার যে অংশটি আছে সেটা কিন্তু পোলার দ্রাবকের সাথে থাকতে চাইবে না, বিদায় সে দ্রুত কি হচ্ছে বলতো আমাদের বুলেট থেকে বের হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের বি যে অংশটা আমরা বললাম সেটা যেহেতু পোলার, তো সে কি করবে আমাদের এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কি বলতো অধিশোষণ বা অধিশোষক হিসাবে কি বলতো আটকে থাকার চেষ্টা করবে, এবং সেটা কি বলতো পরবর্তীতে গিয়ে কি হবে বলতো আমাদের বুলেট থেকে বের হয়ে আসবে। এখন যদি আমরা বলি যে আমাদের এ এবং বি উপাদান যে দুটি ছিল তাদের নাম কি ছিল বা তাদের পরিচয়টা কি, তো এই পরিচয়টা আমরা বের করতে পারবো আমাদের হচ্ছে রিটেনশন টাইমের মাধ্যমে। রিটেনশন রিটেনশন টাইমের মাধ্যমে হচ্ছে আমরা এ এবং বিটাকে আমরা বের করতে পারবো বা আইডেন্টিফাই করতে পারবো যে যোগ্য দুটি কে ছিল। এখন বুঝতে হবে যে রিটেনশন টাইমটা কি। রিটেনশন টাইমটা হচ্ছে আমাদের একদম যে ধরো হচ্ছে যে শুরু থেকে আমাদের আমাদের এই যে এই উপাদানটা যে বের হয়ে আসলো একটা সময় লাগছে না, এটি হচ্ছে আমাদের কি হতো রিটেনশন টাইম। অথবা বি উপাদানটি শুরু থেকে শেষ হতে যে পরিমাণ বের হয়ে আসতে যে পরিমাণ সময় লাগছে সেটাকে আমরা বলবো কি রিটেনশন টাইম।
অর্থাৎ মিশ্রণের উপাদানটা যেখানে ছিল সেখান থেকে আমাদের বুলেটের নল দিয়ে বেরোয় আসতে যে পরিমাণ সময়টা লাগছে সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের রিটেনশন টাইম। এখন ধরা হচ্ছে আমাদের এই উপাদানটি বেরোয় আসতে আমাদের সময় লাগছে কত মিনিট? 5 মিনিট। আর ধরে নিলাম যে বি উপাদানটি বেরোয় আসতে আমাদের সময় লাগছে কত মিনিট বলতো? 10 মিনিট। ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো এর কিন্তু সময়টা কম লাগছে, বি এর কিন্তু সময়টা কিন্তু কি লাগছে বলতো? বেশি লাগছে। যেহেতু এটা আমাদের নন ফলার ছিল, সে আগে বের হয়ে আসছে, কিন্তু তার রিটেনশন টাইমটা কি বলতো? কম। আর বি উপাদানটা আমাদের ফোলা ছিল, যার কারণে সে কি বলতো? অধিক শোষক রূপে বেশিক্ষণ থাকার কারণে তার রিটেনশন টাইমটা কি হচ্ছিল বলতো? বেশি হয়েছে। এখন এই রিটেনশন টাইমটা পাওয়ার পর আমাদের রিটেনশন টাইমের একটা স্ট্যান্ডার্ড চার্ট আছে। এই চার্টের সাথে আমরা দেখবো এই রিটেনশন টাইমের সাথে কোন যোগের রিটেনশন টাইমের সাথে মিলে, তার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এ এবং বি নামক যোগ দুটি কি ছিল। এটাকে আরেকটা জিনিস আমি যদি তোমাদেরকে ক্লিয়ার করি, ধর আমি যদি তোমাকে বলি যে কোন একটি মৌলের পারমাণবিক ভর হচ্ছে 23, এখনই তোমাকে বলি এই পারমাণবিক ভর বিশিষ্ট মূলটি কে ছিল, তখন তোমরা আসলে কিভাবে এটাকে খুঁজে বের করবো বা কিভাবে তার পরিচয়টাকে আইডেন্টিফাই করতে পারবা? আমরা পর্দা সারণীতে গিয়ে আমরা দেখবো যে আমাদের 23 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটিকে, তখন আমরা দেখবো ওই পর্দা সারণীতে 23 পারমাণবিক ভর বা পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটি হচ্ছে কি বলতো? সোডিয়াম। তাহলে আমি কিন্তু তোমাকে বলতে পারবো বা তুমি আমাকে বলতে পারবা যে আপনি যে বলছিলেন 23 পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটিকে, সেটা হচ্ছে কি বলতো? আমাদের পর্যায় সারণী থেকে আমরা দেখতে পাই মৌলটি হচ্ছে আমাদের সোডিয়াম। ঠিক একই রকম ভাবে এই ক্রোমাটোগ্রাফি করার ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা রিটেনশন টাইমের একটা স্ট্যান্ডার্ড চার্ট আছে। সেই চার্টের আমাদের রিটেনশন টাইমের সাথে আমরা দেখতে পারবো আমাদের কোন যৌগটির রিটেনশন টাইম কত, সের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো আমাদের এখানে এ এবং বি নামক যে যৌগ দুটি ছিল তাদের নাম। ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি কি বলতো জিনিসপত্র। আমরা যেটা প্রথম পড়লাম সেটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এক্ষেত্রে আরো একটা জিনিস তোমরা মনে রাখবা যে আমাদের এই কলাম ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমাদের যে উপাদানগুলো ছিল তারা যে পৃথক হলো সেটা হচ্ছে মধ্যাকর্ষণ বলের মাধ্যমে। কিসের মাধ্যমে? মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষণ ত্বরণের মাধ্যমে। কেন? দেখা তো হচ্ছে, তোমরা যদি খেয়াল করো যে আমাদের বুলেট গুলো আছে তারা কিন্তু উলম্ব বরাবর আছে, অর্থাৎ আমাদের মিশ্রণ গুলো কিন্তু দেখো তো নিচের দিকে কি হচ্ছে বলতো? যাচ্ছে। যে নিচের দিকে গিয়ে তারা পৃথক হচ্ছে, এটা হচ্ছে মধ্যাকর্ষণ বল বা হচ্ছে অভিকর্ষণ বলের কারণের মাধ্যমে। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পরবর্তীতে উচ্চ ক্ষমতা সম্পন্ন তরল ক্রোমাটোগ্রাফি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, যেটাকে সহজে বলা হয় এইচপিএস। আচ্ছা, এটা হচ্ছে কলম ক্রোমাটোগ্রাফির মতো করে আমাদের কলম ক্রোমাটোগ্রাফিটা করতে হচ্ছে মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষণ বলের মাধ্যমে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এই মধ্যাকর্ষণ বল বাদ দিয়ে আমরা যদি উচ্চ চাপ প্রয়োগ করি, আমরা যদি নিচ থেকে চাপ প্রয়োগ করি, তখন হচ্ছে সেই ক্রোমাটোগ্রাফিটার নাম হবে এইচপিএলসি। অর্থাৎ এটা অনেকটা কলাম ক্রোমাটোগ্রাফির মতো করে, শুধুমাত্র হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফির মধ্যে আমাদের মধ্যাকর্ষণ বলটা বা অভিকর্ষণ বলটা কাজ করে, আর এইচপিএলসি এর মধ্যে হচ্ছে আমাদের প্রেসার কাজ করবে, উচ্চ পরিমাণ চাপ। তো আমরা হচ্ছে এখানে একটা চিত্রের মাধ্যমে যদি দেখি, আমাদের হচ্ছে এখানে একটা সলভেন্ট দেওয়া আছে, যেটাকে আমরা বলতে পারি আমাদের মোবাইল ফেস বা হচ্ছে সচল মাধ্যম থাকবে। ঠিক আছে, আমরা একটা সলভেন্ট নিলাম। তারপর এখানে একটা দেখো তো পাম্প আছে, এই পাম্পে আমাদের কি থাকবে বলতো? চাপ প্রয়োগ করা হবে, উচ্চ চাপ প্রয়োগ করা হবে। প্রয়োগ করার পর আমাদের এখানে একটা দেখি একটা নল আছে, এবং এই নলের মধ্যে দিয়ে দেখো তো একটা ইনজেকশন বা ইনজেক্টর দিয়ে আমাদের হচ্ছে স্যাম্পল এখানে প্রবেশ করানো হবে বা পুশ করা হবে। কি করলাম? আমরা একটা সলভেন্ট নিলাম বা হচ্ছে মোবাইল ফেস নিলাম, যাকে আমরা হচ্ছে একটা পাম্পের মাধ্যমে আমাদের কি করা হবে? উচ্চ চাপ প্রয়োগ করা হবে। এবং চাপ প্রয়োগ করার পর আমাদের এই যে আমাদের লাইনটা আছে বা পাইপটা আছে, সেই পাইপের মধ্য দিয়ে আমরা ইনজেকশনের মাধ্যমে বা ইনজেক্টরের মাধ্যমে আমাদের স্যাম্পল বা মিশ্রণটা এখানে কি করব? পুশ করব। পুশ করার পর এরপর আমাদের কি হবে দেখো তো, এই যে মোবাইল ফেসটা আছে সেটা সচল মাধ্যম, সে কি করবে? এই লাইনের মধ্যে দিয়ে যাবে। যাওয়ার সময় আমাদের স্যাম্পলটাকে কোথায় নিয়ে যাবে? এইচপিএলসি একটা কলামে নিয়ে যাবে। এই যে আমাদের এখানে কলাম আছে, এটা হচ্ছে কি বলতো? এইচপিএলসি কলাম, যেটা হচ্ছে আমাদের আগে ছিল কি বলতো? আমাদের দেখ এখানে ছিল আমাদের কি বরাবর? উলম্ব বরাবর। এখানে হচ্ছে আমাদের এটা কি বলতো? অনুভূমিক বরাবর। তো এই এই যে আমাদের কলামটা ছিল, এখানে আমাদের কি আছে বলতো? স্থির মাধ্যম হিসাবে আমাদের অ্যালুমিনিয়ামটা আছে। ঠিক আছে কিনা? তাহলে আগেরটাতে আমাদের কি ছিল দেখো তো, প্রথমে আমরা একটা সচল মাধ্যম নিয়েছিলাম,
যার মধ্যে স্যাম্পলটা মিক্স যোগ করেছিলাম। এরপরে কি হচ্ছে আমাদের কি বলতো মোবাইল ফেস বা হচ্ছে আমাদের সচল মাধ্যমটাকে আমরা যুক্ত করার পর আমাদের উপাদানগুলোকে আমরা পৃথক করেছিলাম। আর এখানে কি হচ্ছে বলতো, এখানে প্রথমে মোবাইল ফেসটাকে আমরা একটা চাপ প্রয়োগ করে লাইনের মধ্যে দিয়ে পাঠাচ্ছি এবং একই সাথে আমাদের এখানে কি করা হচ্ছে স্যাম্পলটাকে আমরা ফুস করে তারপর হচ্ছে আমাদের কি বলতো স্থির মাধ্যম আমাদের কলমের মধ্যে দিয়ে কি করে বলতো পাস করবো। তো আগে আমাদের কলামটা ছিল কিরকম বলতো উলম্ব বরাবর, আর এখন হচ্ছে আমাদের কি বলতো সেটা অনুভূমিক বরাবর। তো আমাদের এই যে স্যাম্পলের যে উপাদানগুলো ছিল ধরো একটা ছিল আমাদের কত বলতো এ, একটা ছিল কত বলতো বি। তো এখানে আগের মতো করে যিনি নন ফোলার সে আমাদের হচ্ছে এই কলাম থেকে আগে বেরিয়ে আসবে, আর যিনি ফোলার সেটা কি করে বলতো পরে বেরিয়ে আসবে। নন ফোলার কেন আগে বেরিয়ে আসবে সেটা আমরা আগে বলছিলাম যে আমাদের এখানে যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা ছিল সেটা ছিল কি একটা বলতো ফোলার দ্রাবক, সেটাকে কি বলতো ফোলার। তো যিনি নন ফলার সে কিন্তু তার সাথে থাকতে চাইবে না, এই জন্য সে আগে বেরিয়ে আসবে। আর যেটা আমাদের ফোলার সে কি করবে বলতো তার সাথে আমাদের আটকে থাকার চেষ্টা করবে, এই জন্য সেটা কি হবে বলতো পরবর্তীতে হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে আসবে। তো এখান থেকে বের হয়ে আসার পর আমাদের এখানে একটা কি আছে বলতো ডিটেক্টর আছে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে এ এবং বি উপাদানগুলোকে আমরা আইডেন্টিফাই করব। সেক্ষেত্রে দেখো তো হচ্ছে উপাদানগুলো যখন বেরিয়ে আসবে তখন আমাদের কমপ্লিট একটা ফাল্স সৃষ্টি হবে, যে দেখো তো ফাল্স সৃষ্টি হচ্ছে, ঠিক আছে কিনা যে পালস সৃষ্টি হচ্ছে। পালসটা কি দেখাতে হচ্ছে আমরা যে দেখি আমাদের বিভিন্ন মুভিতে আমরা দেখি পালস সৃষ্টি হয়। তো এখন এই যে পালস গুলো সৃষ্টি হচ্ছে এখান থেকে আমরা একটা বলি দেখো হচ্ছে ধরো আমাদের দুটো পালস সৃষ্টি হয়েছে, হ্যাঁ দুইটা পালস সৃষ্টি হয়েছে। তাহলে প্রথম যে উপাদানটা বের হয়ে আসলো এটা হচ্ছে তার পালস, ধরো হচ্ছে এই। আর এর পরবর্তী যে উপাদানটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে কি বলতো তার জন্য পালস, ঠিক আছে। এখন এই যে পালস গুলো সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হতে আমাদেরকে কি লাগে বলতো সময় লাগতেছে, যেটাকে আমরা কি বলছিলাম রিটেনশন টাইম। তাহলে এই উপাদানটা ধরো বেরিয়ে আসতে আমাদের সময় লাগছিল কত মিনিট, 5 মিনিট। বি উপাদানটা আমাদের বেরিয়ে আসতে সময় কি লাগছে বলতো 10 মিনিট। যে আগের মতো করে এই রিটেনশন টাইমের উপর ভিত্তি করে আমাদের রিটেনশন টাইমের একটা স্ট্যান্ডার্ড চার্ট আছে, সেখান থেকে আমরা ম্যাচ করে দেখব এই যে 5 মিনিট এবং 10 মিনিট সম্পূর্ণ যে রিটেনশন টাইম বিশিষ্ট যৌগগুলাকে সেটা আমরা হচ্ছে ডিটেক্টরের মাধ্যমে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। এবং সর্বশেষ এখানে যে ওয়েস্ট গুলো আছে সেগুলো আমাদের কি হবে বলতো বের হয়ে আসবে। তাহলে এইচপিএলসি এবং হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি ব্যাপারটা একই রকম, শুধুমাত্র হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফির মধ্যে আমাদের মধ্যাকর্ষণ বলের মাধ্যমে উপাদানগুলোকে আমরা পৃথক করি, আর এইচপিএলসি এর মাধ্যমে কি হয় আমাদের উচ্চ চাপ প্রয়োগ করার মাধ্যমে স্যাম্পল থেকে আমাদের উপাদানগুলো পৃথক হয়ে আসবে। দেন হচ্ছে আমরা আসবো আমাদের এই এইচপিএলসি এর আসলে ব্যবহার করা কোথায়। আমরা কিন্তু তোমাদেরকে একটু আগে বলছিলাম যে আমাদের ক্রোমাটোগ্রাফির মূল যে আহ, বিষয়বস্তু সেটা হচ্ছে উপাদান থেকে মিশ্রণ গুলোকে পৃথক করব এবং তাদের কার্যকারিতা বা গুণাবলী সম্পর্কে আমরা অবহিত হব। তো এইচপিএলসি এর আমরা একটা উদাহরণ দেখি। এইচপিএলসি এর মাধ্যমে দেখো তো অ্যালিফিটিক এবং অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন গুলো আছে তারা, তারপর হচ্ছে অ্যামিন, সুগার, লিপিড এবং প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, প্রাকৃতিক নির্যাসের বিভিন্ন উপাদান যেমন হচ্ছে কফি থেকে ক্যাফেইন, এগুলো শনাক্তকরণ এবং তাদের পরিমাণ নির্ণয় করা হয় আমাদের হচ্ছে এইচপিএলসি এর মাধ্যমে। পরবর্তী আমরা আসবো ওষুধ শিল্পে বিভিন্ন উপাদানের পৃথকীকরণ বিশেষ করে অ্যাসপিরিন, অ্যাসিটামিনোফেন অ্যাসিটামিনোফেন এবং হচ্ছে অ্যালবুমিন, ইবুপ্রোফেন পৃথকীকরণে আমাদের কি করা হয় বলতো ব্যবহার করা হয়। আমরা বলছিলাম যে আমাদের ড্রাগ বা হচ্ছে মেডিসিন আছে, এগুলো তৈরি করার জন্য বিভিন্ন কি থাকে বলতো আমাদের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়। সেই ওষুধের মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথকীকরণ এবং তাদের করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই এইচপিএলসি ব্যবহার করা যায়। তারপর হচ্ছে বিভিন্ন জৈব পলিমার যেমন হচ্ছে পলিথিলিন, পলিস্টার, পিভিসি এগুলোকে পৃথক করার জন্য ব্যবহার করা হয়। এরপর দেখবো আমরা হচ্ছে ভারী হাইড্রোকার্বন মিশ্রণ থেকে যেমন হচ্ছে বিটুমিন, আলকাত্রা, ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন এ প্রভৃতি উপাদান পৃথকীকরণের জন্য আমাদের ব্যবহৃত হয়। আমরা যখন বলি যে একটা গ্যাসের খনি, এই গ্যাসটা হচ্ছে কি একটা হাইড্রোকার্বন, সেখানে শুধু গ্যাস ছাড়াও কিন্তু আমাদের আরো অনেকগুলো উপাদান থাকে যেমন ডিজেল, আলকাত্রা, পেট্রোল, অকটেন। এই যে আমাদের খনি থেকে এই যে আমাদের গ্যাসের যে খনি বলি সেখান থেকে যে আমাদের যে বাকি যে হাইড্রোকার্বন গুলো আছে সেগুলোকে পৃথক করার জন্য হচ্ছে এইচপিএলসি ব্যবহার করা হয়। সর্বশেষ আমরা দেখবো হচ্ছে ফরেনসিক বিজ্ঞানে ডিএনএ এর জারিত পদার্থের শনাক্তকরণ করার ক্ষেত্রেও এইচপিএলসি ব্যবহার করা হয়। আচ্ছা এরপর আমরা আসবো আমাদের পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, যেটাকে আমি ইংলিশে বলছিলাম থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি।
এটাও কিন্তু আমাদের হচ্ছে কি বলতো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। আমাদের কলাম ক্রোমাটোগ্রাফিটা অধিশোষণ ছিল এইচপিএলসি, সরি টিএলসি, থিন লেয়ার যে ক্রোমাটোগ্রাফি সেটাও কিন্তু হচ্ছে আমাদের এই অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, তো এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা কি সেটা আমরা একটু বুঝি। আমাদের ধরো এখানে একটা হচ্ছে আমাদের প্লেট কাজ করবে। আচ্ছা, আমরা দেখি এখানে আমাদের একটা কি থাকে বলতো, একটা প্লেট নিলাম আমরা। এই প্লেটটা হচ্ছে আমাদের, এই প্লেটের মধ্যে হচ্ছে আমাদের অধিশোষক রূপে, দেখো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু লেয়ার তৈরি হবে। দেখো তো এই যে এরকম কিছু লেয়ার থাকবে, যেটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা কি করলাম, একটা লেয়ার তৈরি করলাম। আচ্ছা, এরপর কি করা হবে দেখো তো, এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে আমরা, এই যে লেয়ারটা আমরা তৈরি করলাম প্লেটে, এটাকে আমরা ওভেনে রাখবো। ওভেনে রাখলে হচ্ছে কি বলতো, এই যে লেয়ারটা তৈরি হয়েছিল অ্যালুমিনিয়াম অক্সাইডের, সেটা শক্ত হয়ে যাবে, এবং এই শক্ত হয়ে যাওয়ার পরেই আমাদের সেটি অধিশোষক রূপে কাজ করবে। তাহলে প্রথম আমরা কি নিলাম বলতো, একটা প্লেট নিলাম, যার মধ্যে কি করলাম বলতো বিভিন্ন অ্যালুমিনিয়াম অক্সাইড একটা বিভিন্ন কি করলাম লেয়ার তৈরি করে দিলাম। এরপর হচ্ছে এটাকে আমরা একটা ওভেনে রেখে গরম করার মাধ্যমে আমাদের হচ্ছে এই লেয়ারটা কি হয়ে যাবে, অত শক্ত হয়ে যাবে, যেটি আমাদের অধিশোষক রূপে কি করবে, কাজ করবে। তারপর হচ্ছে আমরা একটা হচ্ছে বিকার নিব, আমরা একটা বিকার নিব। আচ্ছা, এই একটা আমরা কি নিলাম বলতো, বিকার নিলাম। এই বিকার নেওয়ার পর সেখানে একটা আমাদের হচ্ছে লাইন বেস থাকবে আমাদের এখানে। দেখো তো হচ্ছে আমাদের একটা, যেখানে আমাদের একটা লাইন বেস আমরা তৈরি করে দিলাম। এটা আমরা কি বলছি বলতো, লাইন বেস। এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের লাইন বেস। একটা লাইন বেস আমরা তৈরি হবে। এই লাইন বেসের মধ্যে আমরা কি করব, আমাদের স্যাম্পলটাকে রাখবো। ঠিক আছে, লাইন বেসের মধ্যে আমাদের কি আছে বলতো, স্যাম্পল, যেখানে হচ্ছে আমাদের একটা মিশ্রণ আমাদের আছে, একাধিক উপাদান নিয়ে একটা মিশ্রণ আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমাদের এই বিকারে আমরা হচ্ছে একটা আমাদের সচল মাধ্যম বা হচ্ছে মোবাইল ফেস, সচল মাধ্যম বা হচ্ছে কি বলতো মোবাইল ফেজ আমরা এখানে ইনক্লুড করব। তো এই মোবাইল ফেজের উপর আমরা ধরো কাকে যুক্ত করলাম, আমরা যুক্ত করলাম ধরো হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড কে নিলাম। তাহলে কি বুঝলাম আমরা, হচ্ছে আবার একটু বলি, সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা এই তিন লেয়ার ক্রোমাটোগ্রাফি তৈরি করার ক্ষেত্রে প্রথমে একটা প্লেট নিলাম, যেখানে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের বিভিন্ন লেয়ার আমরা তৈরি করলাম, যাকে আমরা হচ্ছে ওভেনে রেখে শক্ত করব, যেটি হচ্ছে অধিশোষক রূপে কাজ করব। এবং আমাদের এখানে একটা কি থাকবে, একটা বিকার নিব, যেখানে একটা লাইন বেস থাকবে, যার উপর আমরা কি করবো, আমাদের স্যাম্পলটাকে রাখবো। এরপর হচ্ছে আমাদের এখানে কি যোগ করবো, আমাদের হচ্ছে মোবাইল ফেস হিসাবে আমরা হচ্ছে কি বলতো কার্বন টেট্রাক্লোরাইড কি করবো, যুক্ত করবো। এই মোবাইল ফেসটা এখানে রাখার পর কি ঘটনাটা ঘটবে, সে হচ্ছে এই যে লেয়ার গুলা ছিল সেগুলো বেয়ে বেয়ে উপরে দিকে উঠতে থাকে। আবার একটু খেয়াল করো, আমরা যদি কোন একটা টিস্যু পেপারকে পানির সংস্পর্শ নিয়ে আসি, তখন কি হয় দেখো তো, পানিগুলা টিস্যু পেপারকে বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে। অর্থাৎ টিস্যু পেপারের একটি অংশ শুধু আমরা পানির সংস্পর্শ নিয়ে আসলাম, এবং একটু পর আমরা কি দেখি যে পানিটা টিস্যু পেপারকে বেয়ে বেয়ে পুরো টিস্যু পেপারটাকে ভিজিয়ে ফেলে। ঠিক একই রকম ভাবে আমাদের যে মোবাইল পেজটা এখানে আছে, এটাকে যুক্ত করার পর সে হচ্ছে আমাদের এই লেয়ার গুলা বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে। কত হচ্ছে, সে কি আসলে একাই উপরে উঠতে থাকবে? না, সে হচ্ছে এখানে যে উপাদানটা ছিল, স্যাম্পলটা ছিল, তাকে সহকারে আমাদের হচ্ছে উপরে উঠতে থাকবে। একটু কল্পনা করো যে আমরা দুজন পথচারীর কথা বলছিলাম, তাদেরকে আমরা কোথায় রাখছিলাম, একটা গাড়িতে রাখছিলাম। গাড়িটা যখন চলে, সে কিন্তু একা কিন্তু রাস্তা অতিক্রম করে না, সে বরং পথচারী সহকারে রাস্তাটা কিন্তু অতিক্রম করে। ঠিক একই রকম ভাবে এখানে মোবাইল ফেসটা যুক্ত করার মাধ্যমে সে কি করবে, সে এবং তার স্যাম্পলটা সহকারে আমাদের এই লেয়ার গুলো বেয়ে বেয়ে কোথায় আসবে বলতো, উপরে আসবে। এখন আছে এই যে উপর আসার পর আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, এখানে আমরা একটা চিত্র দেখি যে আমাদের হচ্ছে এখানে একটা প্লেট ছিল অ্যালুমিনিয়াম অক্সাইডের। অ্যালুমিনিয়াম অক্সাইড একটা কি ছিল বলতো, প্লেট ছিল। তার মধ্যে আমরা অনেকগুলো কি করলাম, লেয়ার তৈরি করে দিলাম। করার পরে দেখো তো আমাদের বেস লাইনের উপর কি দেওয়া আছে, একটা স্যাম্পল আমাদের এখানে আছে। বেস লাইনের উপর আমাদের একটা কি আছে বলতো, এই যে স্যাম্পলটা আমাদের ছিল। তারপর আমরা কি করলাম, এখানে আমাদের সলভেন্ট বা মোবাইল ফেস যুক্ত করলাম। যুক্ত করার পর সে কি করলো দেখো তো, আমাদের এই যে দুটো উপাদান ছিল তাদেরকে আস্তে আস্তে করে পৃথক করছে। ঠিক আছে কিনা, এখানে যদি তোমার লক্ষ্য করো দুটা কালার দেখা যাচ্ছে, একটা হচ্ছে লাল রঙের, একটা হচ্ছে আমাদের নীল রঙের। ঠিক আছে,
আচ্ছা, এরপর একটু পর আমরা যদি দেখি যে আমাদের দুটো উপাদান টোটালি পৃথক হয়ে যাচ্ছে, একটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের এ, আর একটা হচ্ছে আমাদের কত বলতো বি। তাহলে আমাদের এই স্যাম্পলটা আমাদের হচ্ছে কি বলতো দুটি অংশে বিভক্ত হলো, একটা নীল কালার আমরা পেলাম, একটা হচ্ছে কি বলতো লাল কালার পেলাম। এখন আমার কাজ হচ্ছে এ এবং বি উপাদান দুটিকে সেটাকে আমরা বের করবো। তো খেয়াল করো যে আমাদের, আমরা এখন বলতে পারি যে আমাদের এই নামক যে যৌগটি ছিল সেটি হচ্ছে আমাদের ফোলার, এই যৌগটা হচ্ছে পোলার, বি যৌগটা হবে আমাদের নন পোলার। এখন কিভাবে বুঝলাম যে আমাদের এই যৌগটা পোলার হবে আর বি যৌগটা আমাদের নন পোলার হবে? খেয়াল করো এখানে যে আমি মোবাইল পেজটা যুক্ত করছিলাম যে কার্বন টেট্রাক্লোরাইড, এটি কিন্তু একটি নন পোলার যৌগ বা নন পোলার দ্রাবক, ঠিক আছে? এখন আমরা কি জানি যে নন পোলার যৌগ, নন পোলার কিন্তু বেশি পরিমাণ আকর্ষিত হবে এবং পোলার যৌগ তার সাথে কিন্তু যুক্ত হতে চাইবে না, ঠিক আছে? তাহলে খেয়াল করো, যেহেতু আমি বললাম এই যৌগটা পোলার, কেন দেখো তো হচ্ছে এই যৌগটা আমাদের বেশি পরিমাণ দূরত্ব কিন্তু অতিক্রম করছে, বেশি পরিমাণ কিন্তু দূরত্ব অতিক্রম করলো। এর কারণটা কি? কারণ সে হচ্ছে এই যে নন পোলার যে দ্রাবকটা ছিল তার সাথে সে থাকতে চাইবে না, সে দ্রুত কি করবে বলতো দূরত্ব বেশি অতিক্রম করবে। আর বি যৌগটা যেহেতু আমাদের নন পোলার যৌগ, সে কিন্তু আমাদের এই নন পোলার দ্রাবকে আটকে থাকতে চাইবে, এই জন্য সে দেখো তো তার দূরত্বটা পরিমাণটা আমরা কি পেয়েছি বলতো কম পেয়েছি, ঠিক আছে? তাহলে আমাদের যে মোবাইল পেজটা ছিল সেটা যেহেতু একটা নন পোলার দ্রাবক, এই জন্য হচ্ছে আমাদের আমরা বলতে পারি এই যৌগটা যেহেতু বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে সেটি হচ্ছে পোলার, বি যৌগটা যেহেতু আমাদের কম পরিমাণ দূরত্ব অতিক্রম করে অথবা আটকে থাকার চেষ্টা করে, আমরা বলতে পারি যে বিটি হচ্ছে আমাদের নন পোলার। এবার আমরা যদি বলি যে আমাদের এ এবং বি এই দুটো যৌগের আমরা পরিচয় কিভাবে জানবো, তো সেটি জানার জন্য আমাদের একটা জিনিস কাজ জানতে হবে, সেটা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর নিয়ে আমাদের জানতে হবে। আমরা একটা টার্ম বলছি সেটা হচ্ছে কি বলতো রিটেনশন, রিটেনশন ফ্যাক্টর নিয়ে আমরা জানবো। রিটেনশন ফ্যাক্টর এটাকে প্রকাশ করা হয় দেখো তো আর এফ দ্বারা, কি দ্বারা? আর এফ দ্বারা। এর একটা সূত্র আছে সেটা হচ্ছে আমাদের উপাদান যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে আমাদের গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তো এই রিটেনশন ফ্যাক্টর জানার জন্য আমাদের দুটো জিনিস লাগবে, উপাদান যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং হচ্ছে গতিশীল দাবক কর্তৃক বা অতিক্রান্ত দূরত্বের যে অনুপাত সেটাকে আমরা বলবো রিটেনশন ফ্যাক্টর। এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? দেখো তো হচ্ছে তোমরা যদি লক্ষ্য করো যে আমাদের যে বেজ লাইনটা ছিল, এই বেজ লাইন থেকে আমাদের দেখো তো হচ্ছে এই যে মোবাইল ফেসটা যুক্ত করার পর সে দেখো তো কতটুকু উপরে উঠছে, দেখো তো এই যে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে না, এটা হচ্ছে আমাদের দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ মোবাইল ফেস থেকে দ্রাবকটা সর্বোচ্চ যতটুকু পর্যন্ত উচ্চতা উঠছে বা দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলবো হচ্ছে গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কত বলতো জেড। খেয়াল করো বেজ লাইন থেকে আমাদের দ্রাবকটা সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেটাকে আমরা বলবো হচ্ছে গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে জেড। আর আমাদের যে দুটি উপাদান ছিল ধরো হচ্ছে একটি হচ্ছে আমাদের কত বলতো, একটি হচ্ছে আমাদের এ, এটাকে আমরা ধরে নিয়েছিলাম কত এ, আর এটাকে ধরে নিয়েছিলাম আমরা কত বলতো বি। তাহলে দেখো তো এই বেজ লাইন থেকে এই যতটুকু উপাদান এই যতটুকু উপর উঠলো সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স, আর বেজ লাইন থেকে বি যতটুকু উপর উঠলো সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কত বলতো ওয়াই। তাহলে উপাদান যোগ কর্তৃক যে অতিক্রান্ত দূরত্ব সেটা কি হবে, এর বেলা হবে বেজ লাইন থেকে যেহেতু সে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স। আর বিটা হচ্ছে বেজ লাইন থেকে যেহেতু ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই। এখন এই নামক যে যৌগটি ছিল তার যদি আমাদের রিটেনশন ফ্যাক্টর আমরা বের করি তাহলে আমরা কি লিখতে পারবো বলতো? দেখো তো হচ্ছে
এই যৌগ অতিক্রান্ত দূরত্ব কতটুকু বলতো এক্স, আর আমাদের দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব কতটুকু পাচ্ছিলাম বলতো জেড। এখন ধরে নিলাম যে আমাদের যে এ নামক যে যৌগটা ছিল তার হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের ধরো 10 সেন্টিমিটার। এই নামক যে যৌগটা ছিল তার অতিক্রান্ত দূরত্ব ছিল ধরো হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আর বি নামক যে বস্তুটি যৌগটি ছিল তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের কত বলতো ধরো 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যদি আমরা এই বস্তু রিটেনশন ফ্যাক্টরটা বের করতে যাই তাহলে কি লাগবে বলতো, তার অতিক্রান্ত দূরত্ব আমরা কতটুকু পেয়েছিলাম 10, আর হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি বলতো গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তো এটা আমরা যদি ধরে নিই এটা হচ্ছে ধরো 40 সেন্টিমিটার ছিল, দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বটাকে আমরা ধরে নিলাম এটা কতটুকু ছিল ধরো 40 সেন্টিমিটার ছিল। হ্যাঁ, একদম শুরু থেকে সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছিল সেটা ছিল ধরলাম 40। তাহলে এই 10 বাই কত বলতো আমাদের 40, তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে 0.4। তাহলে হচ্ছে এই যে এ নামক যৌগটা ছিল তার রিটেনশন ফ্যাক্টরটা আমরা কত পাইলাম, ধরে নিলাম যে তার মানটা পেলাম 0.4। এবার হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে আমাদের বি নামক যেটা ছিল যৌগ তার যদি রিটেনশন ফ্যাক্টরটা আমরা বের করি তাহলে আর এফ ইকুয়াল কি আসবে, দেখো বি নামক যৌগটা কতটুকু উচ্চতা উঠছে ধরো হচ্ছে আমাদের কত বলতো 5, আর দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কতটুকু ছিল বলতো আমাদের 40, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ধরো হচ্ছে তার রেজাল্ট আসবে একটা পয়েন্ট, ধরো হচ্ছে 0.2 বা একটা সামথিং রেজাল্ট আসবে আমাদের। তাহলে আমাদের এই রিটেনশন ফ্যাক্টর এই নামক যৌগের জন্য একটা রিটেনশন ফ্যাক্টর পাবো, বি নামক যৌগের জন্য একটা রিটেনশন ফ্যাক্টর পাবো। আমরা রিটেনশন ফ্যাক্টরটা কি আবার একটু বলি, উপাদান যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা হচ্ছে আমাদের গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তো এটা বোঝানোর জন্য আমরা আবার প্রথম থেকে একটু দেখাই যে আমাদের প্রথম আমরা চলে আসবো দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কোনটা, সেটা হচ্ছে বেস লাইন থেকে দ্রাবক সর্বোচ্চ যতটুকু উচ্চতা পর্যন্ত আমাদের দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আমাদের এই দ্রাবকটা দেখো তো সর্বোচ্চ এতটুকু পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে না, এটা হচ্ছে আমাদের কি বলতো দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্বের মান, যেটাকে আমরা প্রকাশ করছিলাম কি দ্বারা ধরো জেড দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই বেস লাইন থেকে এই নামক যে যৌগটি ছিল সে কতটুকু দূরত্ব অতিক্রম করে আমরা সেটা ধরে নিলাম হচ্ছে আমাদের এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। একই রকম ভাবে বি নামক যে যৌগটা ছিল সে বেস লাইন থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের ওয়াই, দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে এখন এই বস্তুর জন্য বা এই যৌগের জন্য আমরা একটা রিটেনশন ফ্যাক্টর বের করব, একই রকম ভাবে হচ্ছে আমাদের বি নামক যৌগের জন্য আমরা একটা রিটেনশন ফ্যাক্টর বের করব। রিটেনশন ফ্যাক্টর বের করার জন্য তাহলে আমরা কিভাবে বের করতে পারি, প্রথমে এ নামক যৌগের জন্য যখন আমরা বের করব দেখো তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু ছিল এক্স, আর দ্রাবক কর্তৃক কতটুকু অতিক্রান্ত দূরত্ব ছিল জেড। এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো। একই রকম ভাবে যদি আমরা বি নামক যৌগের জন্য বের করি তার রিটেনশন ফ্যাক্টরটা হবে কত বলো তো এখন ওয়াই বাই জেড, যেহেতু সে নিজে ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করে আর দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের জেড। এখন ধরে নিলাম যে আমাদের যেটা একটা ভ্যালু ছিল ধরো হচ্ছে কত বলতো 40, যে একটা ভ্যালু দিলাম কত বলতো 40 সেন্টিমিটার। তারপর হচ্ছে এর জন্য আমরা ধরে নিলাম কত বলতো 10 সেন্টিমিটার, আর ওয়াই জন্য ধরে নিলাম কত বলতো 5 সেন্টিমিটার। তাহলে এই এ নামক যে যৌগটা ছিল তার রিটেনশন ফ্যাক্টর মান কত হবে আমাদের 10/40, আর বি এর জন্য কত হবে বলতো 5 বাই কত বলতো 40। দুইটা যৌগের জন্য দুটো আমরা রিটেনশন ফ্যাক্টরের মান পাবো। এই মান পাওয়ার পর আমাদের ঠিক একই রকম ভাবে রিটেনশন ফ্যাক্টরের একটা স্ট্যান্ডার্ড চার্ট আছে আমাদের, সেই চার্টের সাথে আমরা দেখবো যে আমাদের রিটেনশন ফ্যাক্টর মান কত হলে কোন যৌগটি আমাদের পাবো সেটা আমরা বুঝতে পারবো বা অভিহিত হতে পারবো। এখানে একই রকম ভাবে ওই যে আমরা বললাম পর্যায় সারণী থেকে কোন একজনের পারমাণবিক ভর যদি আমি তোমাকে বলে দিই তুমি কিন্তু পর্যায় সারণী থেকে সেই পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটাকে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবা। তো আমাদের কলাম ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে রিটেনশন টাইমের উপর ভিত্তি করে হচ্ছে আমাদের যৌগগুলোকে আমরা হচ্ছে কি করছিলাম আইডেন্টিফাই করেছিলাম। আর আমাদের পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে আমাদের হচ্ছে রিটেনশন ফ্যাক্টর উপর ভিত্তি করে আমাদের হচ্ছে যৌগগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এরপর আবার চলে আসবো হচ্ছে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি। তো
তোমরা জানো যে আমাদের ক্রোমাটোগ্রাফি কিন্তু আমরা দুটা জিনিসের উপর ভিত্তি করে আমরা আলোচনা করেছিলাম। প্রথম ছিল অধিশোষণ মাত্রা, পরটা হচ্ছে আমাদের বন্টন সহগের উপর ভিত্তি করে। আমরা এখন যে পেপার ক্রোমাটোগ্রাফিটা পড়বো সেটা হচ্ছে আমাদের হচ্ছে বন্টন বা বিভাজন উপর ভিত্তি করে হচ্ছে আমাদের এই ক্রোমাটোগ্রাফিটাকে আমরা ব্যাখ্যা করব। তো এটা অনেকটা হচ্ছে আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মতো করেই, শুধুমাত্র হচ্ছে আমাদের পার্থক্যটা কথা আমরা সেটা একটু দেখি। পার্থক্যটা হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে আমরা একটা প্লেট ব্যবহার করছিলাম, এখানে প্লেট ব্যবহার না করে আমরা হচ্ছে একটা সেলুলোজ পেপার ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? একটা সেলুলোজ পেপার আমরা ব্যবহার করব, ঠিক আছে। এবং এখানে তার কি থাকবে বলতো, একটা আমরা লেয়ার তৈরি করে দিব, যে আমাদের এখানে একটা লেয়ার থাকবে। তাহলে আমরা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে কি করছিলাম, একটা হচ্ছে প্লেট ব্যবহার করছিলাম, আর এখানে আমরা কি প্লেটটা ব্যবহার না করে কি ব্যবহার করব? সেলুলোজ পেপার ব্যবহার করব। এখানে আপনার তোমাদেরকে মনে করাই দিই, আমরা যদি এখন বন্টন সহগের উপর ভিত্তি করে এই ক্রোমাটোগ্রাফিটাকে ব্যাখ্যা করব। বন্টন ক্ষেত্রে আমাদের দুইটা দ্রাবক ব্যবহার করা হয়। তো আমরা হচ্ছে এখানে একটা দ্রাবক ব্যবহার করব, দ্রাবক নম্বর 1। আমাদের হচ্ছে দ্রাবক নম্বর 1টা আমরা যদি ব্যবহার করি, সেটা হচ্ছে ব্যবহার করা হয় পানিকে। দ্রাবক 1টা কি ব্যবহার করব? আমাদের পানি ব্যবহার করা হয়। পানিটা ব্যবহার করার পর সে কি করবে বলতো, এই যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলোর সাথে সাথে কি থাকবে বলতো, আটকে থাকবে। কি থাকবে? আটকে থাকবে। এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমরা একটা বিকার ব্যবহার করতে হবে। আমরা একটা বিকার নিলাম, ধর হচ্ছে এই যে একটা বিকার নিলাম। ঠিক আছে, আমরা একটা বিকার নিলাম, যেখানে হচ্ছে আমাদের একটা বেজ লাইন থাকবে। এই যে আমাদের একটা বেজ লাইন আছে, এই বেজ লাইনের উপর আমরা কি করবো বলতো, আমাদের স্যাম্পলটাকে রাখবো। এই বেজ লাইনের উপর আমাদের স্যাম্পলটাকে আমরা রাখলাম, ঠিক আছে। তারপর আমাদের কাজটা কি, একটা মোবাইল ফেজ এখানে কি করতে হবে বলতো, যুক্ত করতে হবে। মোবাইল ফেজ বা সলভেন্ট আমরা নিব। আচ্ছা, এখানে আমরা কি নিব তার কথা, মোবাইল ফেজ হিসেবে ধরো নিলাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এবং এই কার্বন টেট্রাক্লোরাইডের যে মিশ্রণটা ছিল বা যে দ্রাবকটা ছিল, তাকে আমরা হচ্ছে এই মোবাইল পেজে বা লাইন বেস থেকে একটু নিচে রাখবো। তাহলে একটু খেয়াল করো, আমরা প্রথম হচ্ছে এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে আমরা ব্যবহার করছিলাম একটা হচ্ছে প্লেট ব্যবহার করছিলাম। তো আমাদের পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা হচ্ছে আমাদের হচ্ছে প্লেট ব্যবহার না করে আমরা হচ্ছে কি ব্যবহার করব, একটা সেলুলোজ পেপার ব্যবহার করব। যেখানে হচ্ছে আমাদের দুই ধরনের দ্রাবক ব্যবহার করতে হয়। আমরা দুইটা দ্রাবকের মধ্যে প্রথমটা নিয়েছিলাম কি বলতো, পানি। এবং এই পানিটা কি করবো বলতো, এই সেলুলোজ পেপারের মধ্যে কি থাকবে বলতো, আটকে থাকবে। এরপর কি হবে বলতো, আমাদের একটা লাইন বেস আমরা নিয়েছিলাম, যেখানে আমাদের স্যাম্পলটাকে আমরা রাখলাম বা মিশ্রণটাকে রাখলাম। তারপর হচ্ছে মোবাইল পেজটা আমরা যুক্ত করলাম, অর্থাৎ সেকেন্ড যে দ্রাবকটা ছিল সেটা আমরা যুক্ত করলাম। এবং মনে রাখতে হবে সেটা কি, এই মিশ্রণটা যেন হচ্ছে কি বলুন তো, লাইন বেজের নিচে থাকে। এবার মনে পড়ে কিনা যে আমরা বন্টন সহগের ক্ষেত্রে আমাদের দুইটা দ্রাবক ব্যবহার করতে হয়, একটা থাকবে হচ্ছে ফোলার, একটা হচ্ছে আমাদের নন ফোলার। এবং আমরা জানি আমাদের পানিটা হচ্ছে কি বলতো, একটা ফোলার দ্রাবক। আর এই যে কার্বন টেট্রাক্লোরাইড নিয়েছিলাম সেটা হচ্ছে কি একটা নন ফোলার দ্রাবক। তো আমাদের দুইটা দ্রাবক আমরা পেয়েছি, একটা হচ্ছে ফোলার, একটা হচ্ছে নন ফোলার। এবার এই কার্বন টেট্রাক্লোরাইডটা এখানে যুক্ত করার পর ঘটনা কি করবে, যে আমাদের এই যে পানি যেটা ছিল সেটা কি করবো, তো এই মিশ্রণটাকে সহকারে উপর দিকে করতে থাকবে। এই পানিটা কি করবে, মিশ্রণটা সহকারে কি হবে বলতো, উপর দিকে করতে থাকবে। উপর দিকে উঠলে আমরা কি দেখতে পাবো বলতো, আমাদের ধরো এই মিশ্রণে দুটো উপাদান ছিল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে কত বলতো, বি। তাহলে উপাদান দুটি দেখো তো আস্তে আস্তে করে আমাদের কি হবে, এখন আলাদা হতে শুরু করবে। এই একটা উপাদান ধরো আমরা পেলাম, এই হচ্ছে আমাদের আরেকটা উপাদান। তাহলে প্রথম উপাদানটাকে আমরা ধরলাম হচ্ছে ধরো হচ্ছে এ, সেকেন্ড যে উপাদানটা ছিল সেটাকে আমরা ধরে নিলাম কত বলতো, বি। আমরা যদি তোমাকে দুটো উপাদান দেখাই, একটা হচ্ছে আমাদের কি বলতো এ, এবং সেকেন্ড আরেকটা উপাদান হচ্ছে সেটা হচ্ছে কত বলতো, ধরো হচ্ছে বি। ঠিক আছে, এখন আমাকে বুঝতে হবে এ এবং বি তারা কে ছিল। এদের একজন হবে ফোলার, একটা হচ্ছে আমাদের কি বলতো নন ফোলার। আমরা বলতে পারি এই নামক যিনি ছিল উনি হবে নন ফোলার,
এবং বিটা হচ্ছে আমাদের কি বলতো পোলার। এখন এ কেন নন পোলার, বি কেন পোলার, আমরা কিভাবে বুঝবো? দেখো পানিটা কি ছিল বলতো, একটা পোলার দ্রাবক ছিল না? আমরা কি জানি যে পোলার দ্রাবক, পোলার যৌগ পোলার দ্রাবকে কি হবে বলতো, দ্রবীভূত হবে বা আকর্ষিত হবে বেশি। আর পোলার দ্রাবকে নন পোলার যৌগ কি হবে বলতো, আকর্ষিত হবে না বা তার সাথে থাকতে চাইবে না। যেহেতু আমাদের পানির একটা পোলার দ্রাবক, তাহলে আমাদের এই এ নামক যে যৌগটা ছিল সে যেহেতু আমাদের উপরে বেশি উঠে যায় বা বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে সে কি ছিল বলতো, এই পানির সাথে সে কিন্তু থাকতে চায়নি। এই জন্য এটা হচ্ছে আমাদের নন পোলার। আর বিটা কেন পোলার? দেখো তো, বি কিন্তু বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে নাই, কম পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তার মানে সে কিন্তু কি চাচ্ছে বলতো, পানি যে পোলার দ্রাবকটা ছিল তার সাথে আটকে থাকতে চেয়েছে। এই জন্য এ বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে এবং হচ্ছে কি বলতো, বি কম পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এটার মাধ্যমে আমরা বলতে পারি এটা হচ্ছে নন পোলার যৌগ, এটা হচ্ছে আমাদের কি পোলার যৌগ। এবার আমাদের কাজ হচ্ছে এ এবং বি যে উপাদানটা ছিল তারা আসলে কে, সেটাও আমরা নির্ণয় করতে পারবো হচ্ছে আমাদের আমাদের হচ্ছে রিটেনশন ফ্যাক্টরের মাধ্যমে। রিটেনশন কি বলতো, ফ্যাক্টরের মাধ্যমে। অর্থাৎ থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এবং হচ্ছে পেপার যে ক্রোমাটোগ্রাফি, সেখানে এই দুইটা ক্রোমাটোগ্রাফিতে উপাদানগুলোকে তুমি হচ্ছে আইডেন্টিফাই করবে হচ্ছে রিটেনশন ফ্যাক্টরের মাধ্যমে। তো আমরা এখান থেকে আগে মতো করে বলতে পারি যে আমাদের হচ্ছে যে আমাদের দ্রাবকটা ছিল সে সর্বোচ্চ কতটা দূরত্ব অতিক্রম করে বেস লাইন থেকে। আমরা যদি দেখি এই যে বেস লাইন থেকে একটা, এই যে বেস লাইন থেকে হচ্ছে আমাদের হচ্ছে দ্রাবকটি একটা নির্দিষ্ট দূরত্ব কি করছিল, অতিক্রম করছিল। সেটাকে আমরা ধরে নিচ্ছিলাম কত বলতো, ধরো জেড। আর এখানে যে উপাদানগুলো ছিল, মনে করো হচ্ছে আমাদের দুটো উপাদান, একটা হচ্ছে ধরো এটা ধরো হচ্ছে আমাদের এ, আর ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কত বলতো বি। আমরা দুটো উপাদান কল্পনা করলাম। তাহলে এ যতটুকু দূরত্ব অতিক্রম করলো তাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স, আর বি যতটুকু দূরত্ব অতিক্রম করলো তাহলে তাকে আমরা ধরে নিলাম হচ্ছে কত বলতো ওয়াই। তাহলে ওই যে আমাদের রিটেনশন ফ্যাক্টরের যে সূত্র ছিল, সেখান থেকে আমরা কি বের করতে পারি, তাহলে এ নামক যে যৌগটি ছিল তার রিটেনশন ফ্যাক্টর হবে তার অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যৌগের অতিক্রান্ত দূরত্ব কতটুকু ছিল, এক্স, আর হচ্ছে দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব ছিল কত বলতো, জেড। তো আমরা এখান থেকে একটা ভ্যালু পাবো। সেম পাবো হচ্ছে বি নামক যে যৌগটা ছিল তারও একটা রিটেনশন ফ্যাক্টর আমরা বের করব। তো তার রিটেনশন ফ্যাক্টরটা কতটুকু হবে, বি এর অতিক্রান্ত দূরত্ব কতটুকু ছিল বলতো, ওয়াই, এবং এর অতিক্রান্ত দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কতটুকু ছিল, জেড। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে জেড এর মানটা ছিল কত বলতো, ধরো 40 সেন্টিমিটার। আমরা এক্স এর মান ধরে নিলাম হচ্ছে 10 সেন্টিমিটার। ওয়াই এর মান আমরা ধরে নিলাম কত বলতো, 5 সেন্টিমিটার আমরা ধরে নিলাম আর কি। তাহলে এই মানগুলো বসালে এ এবং বি নামক যোগের আলাদা আলাদা দুটো আমরা রিটেনশন ফ্যাক্টর পাবো। তারপর আমাদের রিটেনশন ফ্যাক্টরের যে স্ট্যান্ডার্ড চার্ট ছিল তাদের সাথে আমরা ম্যাচ করব যে এই রিটেনশন ফ্যাক্টরের মান অনুযায়ী কোন যোগটি হবে। ঠিক আছে? তাহলে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এবং হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি স্ট্রাকচারটা আমাদের একই রকম পাবে। তবে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি হচ্ছে আমাদের অধিশোষণ মাত্রার উপর নির্ভর করে, আর পেপার ক্রোমাটোগ্রাফি হচ্ছে আমাদের বন্টন সহগের উপর কি বলতো নির্ভর করে। এজন্য থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে আমরা একটা প্লেট ব্যবহার করলেও আমাদের পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা একটা সেলুলোজ পেপারটা ব্যবহার করব। একই সাথে এখানে আমাদের দুই ধরনের দ্রাবক ব্যবহার করা হবে। এবং তোমরা জানো যে আমাদের হচ্ছে যখন হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি বলছিলাম, তখন আমাদের স্থির মাধ্যমটা কিন্তু কঠিন ছিল এবং সেখানে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করেছিলাম। কিন্তু এবং হচ্ছে সচল মাধ্যমটা কি ছিল বলতো, তরল। কিন্তু পেপার ক্রোমাটোগ্রাফির মধ্যে আমাদের স্থির মাধ্যমটা কিন্তু হবে তরল, সচল মাধ্যমটা হবে কি বলতো, তরল। তাহলে সেক্ষেত্রে যে দুটো আমরা দ্রাবক ব্যবহার করেছিলাম, স্থির মাধ্যমে দ্রাবক যেটা আমরা ব্যবহার করেছিলাম পানি, সেটা হবে ফোলার। এবং সচল মাধ্যমে যে দ্রাবকটা আমরা ব্যবহার করেছিলাম সেটি তরল তরল, এবং সেটা হচ্ছে কি বলতো, নন ফোলার। আচ্ছা, তারপর আমরা চলে আসবো হচ্ছে আমাদের এই গ্যাস ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ আমাদের সর্বশেষ যে উদাহরণটি সেটি হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফির মধ্যে। গ্যাস ক্রোমাটোগ্রাফিটাও কিন্তু এইচপিএলসি যে ক্রোমাটোগ্রাফি আমরা পড়ছিলাম তার মতো করে, শুধুমাত্র পার্থক্যটা হয় যে আমরা এইচপিএলসি তে কি হয়, আমাদের একটা সলভেন্ট ব্যবহার করেছিলাম সেটা ছিল লিকুইড। আর গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এই সলভেন্ট হবে আমাদের গ্যাস। তাহলে আমরা দেখি আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমাদের যে সলভেন্ট আমরা ব্যবহার করব সেটা হচ্ছে একটা গ্যাস থাকবে এবং সেটা হিলিয়াম বা হচ্ছে নাইট্রোজেন, এরকম কিছু কি বলতো গ্যাস ব্যবহার করা হয়। আমাদের হচ্ছে, তাহলে আমরা চলে আসি যে আমাদের হচ্ছে এই গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমাদের এখানে একটা কি থাকে বলতো, সিলিন্ডার থাকে, যেটাকে আমরা বলবো হচ্ছে মোবাইল ফেস। এটা হচ্ছে আমাদের মোবাইল ফেস।
এবং এই মোবাইল ফেজে আমাদের কি থাকে, হয় হিলিয়াম, না হলে কি বলতো নাইট্রোজেন গ্যাস থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তো হচ্ছে ওই যে এইচপিএস এর মতো করে এখানে আমাদের কি থাকবে, ফার্ম থাকবে, গ্যাস ফ্লো প্রেসার রেগুলেটর। অর্থাৎ এখানে কি করা হবে, চাপ প্রয়োগ করা হবে, এবং চাপ তুমি বাড়াইতে বা কমাতে পারবে রেগুলেটরের মাধ্যমে। এরপরে যে কাজটা ছিল আমাদের হচ্ছে ইনজেকশন দিয়ে বা ইনজেক্টর দিয়ে আমাদের স্যাম্পলটাকে হচ্ছে আমাদের এই লাইনের মধ্যে কি করা হবে, পুশ করা হবে, ঠিক আছে কিনা। পুশ করার পর আমাদের যেহেতু মোবাইল ওয়েবসাইটের মধ্যে দিয়ে কি হবে বলতো প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার পর আমরা এখানে কি দেখতে পাই বলতো, একটা কলাম দেখতে পাই। তবে আগে এইচপিএলসিএল তে আমাদের কলামটা কি ছিল বলতো, অনুভূমিক বরাবর ছিল। আর এখানে যে আমাদের এই, তোমার হচ্ছে কলামটা সেটা হচ্ছে কি বলতো একটা কয়েল আকৃতির, অর্থাৎ পেঁচানো। এরকম কি বলতো একটু, এই যে এরকম পেঁচানো আমাদের, ঠিক আছে, এরকম পেঁচানো আমাদের হচ্ছে কি বলতো কয়েলের মতো করে। আচ্ছা, এখন তাহলে পার্থক্যটা কত হলো, যে আমাদের এইচপিএলসি তে আমাদের সলভেন্ট বা মোবাইল ফেসটা ছিল লিকুইড, আর এখানে হচ্ছে আমাদের গ্যাস হিসাবে হিলিয়াম বা হচ্ছে তোমাকে কি ব্যবহার করা হবে, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এবার তাদেরকে আমরা কি করলাম বলতো, পাম্পের মাধ্যমে প্রেসার ক্রিয়েট করব, করার পর লাইনের মধ্যে আমাদের ইনজেকশন বা ইনজেক্টরের মাধ্যমে স্যাম্পলটাকে আমরা পুশ করব, করার পর আমাদের হচ্ছে কি এই মোবাইল ফেসটা আমরা প্রবাহিত করব, করার পর আমাদের এখানে একটা কি থাকবে বলতো, কলাম থাকবে, যেটা হচ্ছে আমাদের স্থির মাধ্যম ছিল। এবং এইখানে এই স্থির মাধ্যম রূপে আমরা যাকে ব্যবহার করব সে কিন্তু একটা লিকুইড পদার্থ হবে। কি হবে বলতো, লিকুইড হবে। কারণ আমরা জানি আমাদের সচল এই বন্টন যে সহগের উপর ভিত্তি করে আমাদের যে ক্রোমাটোগ্রাফিটা ছিল, সেখানে স্থির মাধ্যমটা হবে তরল, আর হচ্ছে আমাদের এই সচল মাধ্যমটা হয় তরল, না হলে হচ্ছে কি বলতো গ্যাস। তার মানে আমরা যখন অদৃশ্য ক্রোমাটোগ্রাফি করেছিলাম বা এইচপিএলসি যে ক্রোমাটোগ্রাফি তোমাদেরকে আমরা দেখাচ্ছিলাম, এখানে কিন্তু আমাদের কলামে যে পদার্থটা ছিল সেটা ছিল কঠিন, অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা ব্যবহার করেছিলাম। তবে গ্যাস ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এখানে যে আমাদের কলামটা আছে, সেখানে যে পদার্থটা আমরা ব্যবহার করব সেটা হবে আমাদের লিকুইড। আচ্ছা, এখন এই লিকুইড যিনি ছিল তাকে আমাদের হচ্ছে বাষ্পীভূত করার প্রয়োজন হবে। তো বাষ্পীভূত করার জন্য আমাদের কি করতে হবে, এই কয়েলটাকে আমরা একটা ওভেনে রাখবো। কি রাখবো বলতো, ওভেনে রাখবো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে স্যাম্পলটা ছিল, সে যখন কলামের মধ্যে দিয়ে গিয়ে উপাদান দুটাকে পৃথক করবে, এটা নির্ভর করবে আমাদের ভোলাটিলিটি, ভোলাটিলিটির মাধ্যমে হচ্ছে আমাদের পৃথক হবে। এখন এই ভোলাটিলিটিটা কি ছিল, এই ভোলাটিলিটি হচ্ছে বাষ্পীভূত হওয়ার ক্ষমতা, বাষ্পীভূত হওয়ার ক্ষমতা। অর্থাৎ আমাদের স্যাম্পলটা ছিল, সে কিন্তু একটা লিকুইড পদার্থ ছিল, তো সে যখন কলামের মধ্যে দিয়ে যাবে, তারা হচ্ছে বাষ্প আকারে হচ্ছে বের হয়ে আসবে। এই বাষ্প আকারে করার যে ক্ষমতাটা সেটাকে আমরা বলবো হচ্ছে ভোলাটিলিটি। অর্থাৎ মিশ্রণে যার ভোলাটিলিটি মানটা বেশি, সে কলাম থেকে আগে বের হয়ে আসবে, আর যার ভোলাটিলিটির মানটা হচ্ছে কি বলতো কম, সে হচ্ছে কি বলতো পরে আমাদের বের হয়ে আসবে। তো আমরা এই যে স্যাম্পলটা ছিল তাদেরকে কলামের মধ্যে দিয়ে যখন আমরা পাস করব, পাস করার পর আমরা যদি দেখি যে এখানে আমাদের দুটো উপাদান বের হয়ে আসলো, সেটা আমরা ডিরেক্টরের মাধ্যমে আমরা দেখতে পাই। এই যে ডিরেক্টরের মাধ্যমে আমরা দেখি দুটো উপাদান, একটা হচ্ছে লাল রঙের, একটা হচ্ছে আমাদের সবুজ বর্ণের। তো অগ্রভাগে কি আছে বলতো, সবুজ বর্ণটা আছে, তার মানে তার ভোলারিটির মানটা কি ছিল, বেশি ছিল, বা বাষ্পীভূত হওয়ার ক্ষমতা বেশি ছিল, এই জন্য সেই মিশ্রণ থেকে আগে বের হয়ে আসে। এবং লাল রঙের যে উপাদানটা ছিল, তার ভোলারিটি বা বাষ্পীভূত হওয়ার ক্ষমতার পরিমাণটা কম ছিল, এই জন্য সে কি হচ্ছে বলতো পরে বেরিয়ে আসছে। এবং সেটা আমরা হচ্ছে কি বলতো কম্পিউটারের ডিসপ্লের মাধ্যমে, ফালসের মাধ্যমে আমরা কি করতে পাই, দেখতে পাই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রথম যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি সেটা ধরো উপাদান হচ্ছে এ, আর পরবর্তী যে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি সেটা ধরো উপাদান হচ্ছে আমাদের বি, ঠিক আছে। এখন এই যে পাঁচগুলা সৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু একটা রিটেনশন টাইম আছে। অর্থাৎ যে উপাদানটি আগে বের হয়ে গেল তার কিন্তু রিটেনশন টাইমের পরিমাণটা কম, আর যে উপাদানটা আমাদের পরে বের হলো তার রিটেনশন টাইমের পরিমাণটা কিন্তু কি বলতো বেশি। তাহলে প্রথম যে পাঁচটা সৃষ্টি হলো, তাহলে তার ধরে নিলাম যে সেটা হচ্ছে আমাদের 5 মিনিট সময় লাগলো আমাদের। আর সেকেন্ড যে পাঁচটা আমাদের সৃষ্টি হলো, তার জন্য সময় ধরে নিলাম হচ্ছে কত বলতো, 10 মিনিট। তার মানে হচ্ছে এই উপাদানটা বের হতে আমাদের বা বাষ্পীভূত হতে তার সময় লাগছে কত মিনিট, 5 মিনিট। আর বি উপাদানটি আমাদের বাষ্পীভূত হতে বের হয়ে আসতে আমাদের টোটাল সময় লাগছে কত মিনিট, 10 মিনিট। এই যে রিটেনশন টাইমটা আছে এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু কি করতে পারি, এ এবং বি নামক যে উপাদানটা ছিল ওদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সেটাও কিভাবে, যে আমরা মনে আছে কিনা যে এইচপিএলসি বা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি আমরা যখন পড়েছিলাম, তখন এই উপাদানগুলোকে আমাদের চিহ্নিত করার জন্য আমাদের রিটেনশন টাইমের একটা নির্দিষ্ট স্টার্ট আছে বা স্ট্যান্ডার্ড স্টার্ট আছে। সেখান থেকে এই টাইম গুলোর সাথে আমরা দেখবো যে কোন উপাদানের রিটেনশন টাইমটি কত,
সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো আমাদের উপাদানগুলোর নাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে মধ্যগত যদি এবার আসি, যে আমাদের এই গ্যাস ক্রোমাটোগ্রাফির কিন্তু কি আছে বলতো, আমাদের ব্যবহার আছে। যে ব্যবহারটা আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে শিল্প খাতে হাইড্রোকার্বন, যেখানে কার্বন সংখ্যা 2 থেকে কত থাকবে বলতো, 40, এবং এই মিশ্রণ থেকে তাদের উপাদানগুলোকে পৃথকীকরণ, শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয়ে গ্যাস ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। অর্থাৎ হাইড্রোকার্বন থেকে তাদের উপাদানগুলোকে পৃথকীকরণ জন্য বা শনাক্তকরণ করার জন্য গ্যাস ক্রোমাটোগ্রাফি আমাদের ব্যবহার করা হয়। পরে আমরা আসবো প্রাকৃতিক উদ্ভিদ নির্যাসে বিভিন্ন উপাদান থেকে এসেনশিয়াল অয়েল, যেমন সুগন্ধি বস্তু কি করা যায় বলতো, পৃথকীকরণ করা যায়। প্রাকৃতিক নির্যাস বলতে আমরা বুঝি যে বিভিন্ন ভেষজ যে উপাদানগুলো আছে, ভেষজ যে প্রোডাক্ট গুলা থাকে, সেখান থেকে তাদের বিভিন্ন পাতার উপাদান গুলাকে আমাদের পৃথক করার জন্য গ্যাস ক্রোমাটোগ্রাফি আমাদের ব্যবহার করা হয়। তারপর আমরা দেখবো হচ্ছে পরিবেশ রসায়নে বিভিন্ন বিষাক্ত পদার্থ যেমন কীটনাশকের পরিমাণ নির্ণয় করার জন্য হচ্ছে আমাদের এই গ্যাস ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। 4 নম্বর আসবো আমাদের ফরেনসিক বিজ্ঞানে, যেমন রক্তে অ্যালকোহল শনাক্তকরণ করার জন্য এবং তার পরিমাণ নির্ণয় করার জন্য গ্যাস ক্রোমাটোগ্রাফি আমাদের ব্যবহার করি। 5 নম্বর আমরা আসবো ভূগর্ভস্থ খনিতে বিষাক্ত গ্যাসের উপস্থিতি নির্ণয় করার জন্য গ্যাস ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। সর্বশেষ আমরা দেখব অ্যাথলেটদের মূত্রের নমুনার শক্তিবর্ধক স্টেরয়েড আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য গ্যাস ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়। তো আমরা আমাদের ক্রোমাটোগ্রাফি সম্পর্কিত আলোচনা আমাদের এখানে শেষ হবে। আমরা যদি প্রথম থেকে একটু সামারিটা বলি, আমাদের ক্রোমাটোগ্রাফির মূল ভিত্তিটা হচ্ছে একটা যৌগের মিশ্রণ থেকে তাদের উপাদানগুলোকে পৃথক করা, এবং এই পৃথক করার জন্য আমাদের দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে অধিশোষণ ক্ষমতার উপর ভিত্তি করে বা অধিশোষণ মাত্রার উপর ভিত্তি করে, এবং আরেকটি হচ্ছে আমাদের বন্টন সহগের উপর ভিত্তি করে। তো অধিশোষণের উপর ভিত্তি করে আমাদের দুই ধরনের ক্রোমাটোগ্রাফি ছিল, কলাম ক্রোমাটোগ্রাফি এবং থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আর বন্টন সহগের উপর ভিত্তি করে আমাদের দুই ধরনের ক্রোমাটোগ্রাফি ছিল, একটি হচ্ছে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি এবং সর্বশেষ হচ্ছে আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো আমাদের হচ্ছে কলাম যে ক্রোমাটোগ্রাফিটা ছিল, সেখানে হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে উপাদানগুলোকে আমাদের পৃথক হয়, এবং এই মাধ্যাকর্ষণ বলের পরিবর্তে যদি আমরা চাপ প্রয়োগ করি, তখন সেই কলাম ক্রোমাটোগ্রাফির নামটা হয় HPL। আচ্ছা, এরপর আমরা চলে আসবো যেটা ছিল আমাদের থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। সেটা আমাদের হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি ছিল। তারপর হচ্ছে আমাদের পেপার ক্রোমাটোগ্রাফি ছিল, এবং হচ্ছে কি বলতো আমাদের গ্যাস ক্রোমাটোগ্রাফি ছিল। গ্যাস ক্রোমাটোগ্রাফি এবং এইচপিএল এর মধ্যে দেখো তো ম্যাচিংটা হচ্ছে তারা দুজনে একই রকম কাজ করে, শুধুমাত্র হচ্ছে আমাদের সলভেন্ট যেটা ছিল এইচপিএলসি তে সলভেন্ট হচ্ছে তরল, গ্যাস ক্রোমাটোগ্রাফির মধ্যে আমাদের সলভেন্টটা হচ্ছে কি হতো গ্যাসীয় পদার্থ। আর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এবং পেপার ক্রোমাটোগ্রাফির মধ্যে কিন্তু একই রকম, শুধুমাত্র থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে আমাদের একটা প্লেট ব্যবহার করা হয় এবং তার মধ্যে হচ্ছে কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। আর পেপার ক্রোমাটোগ্রাফিতে প্লেট ব্যবহার না করে আমরা হচ্ছে সেলুলোজ পেপার ব্যবহার করব, তবে এখানে একটা দ্রাবক ব্যবহার করতে হবে লিকুইড, সেটা হচ্ছে কি বলতো পানি। তো এই হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি সম্পর্কিত তথ্য।